মোস্তাফা কামাল সৈয়দ বাংলাদেশের টিভি নাটকের ইতিহাসে একটি অপরিহার্য নাম। তার অবদান, তার পরামর্শ, তার দূরদর্শিতা, তার বিচক্ষণতা, তার রুচিবোধ, তার শিল্পবোধ, সর্বোপরি তার আন্তরিক সহযোগিতা আমাদের উৎসাহ দিয়েছে অনেক, সাহস জুগিয়েছে অনেক, ভালো কাজ করার জন্য আমাদের অনেক অনেক অনুপ্রেরণা দিয়েছে। আমার এখনো বিশ্বাস করতে এটা কষ্ট হয় যে আমি এনটিভির অফিসে গিয়ে ওই এক কোণে যে ঘরটাতে উনি বসতেন, সেই ঘরে, সেই অনাড়ম্বর একটা ঘর তার অফিস, কোনো বাহুল্য নেই, কিছু নেই, জাস্ট একটা টেবিল, দুটো চেয়ার, একটা বেঞ্চ, একটা বুকশেলফ এবং তার নিজস্ব কম্পিউটার, দেখলাম। এগুলো ছাড়া কিছু নেই। আহ, সেই ঘরে উনাকে আর দেখবো না। এটা খুবই কি বলবো, অবিশ্বাস্য একটা ঘটনা। গল্প নিয়ে, স্ক্রিপ্ট নিয়ে, কাস্টিং নিয়ে তার সাথে আর কখনো কোনো আলাপ হবে না, কিংবা শুটিং এর সময় তিনি কখনো আর ফোন করে জানতে চাইবেন না যে সব ঠিক আছে কিনা, ঠিক মতো চলছে কিনা। অনুপ্রেরণার প্রিয়জন নামে শিরোনামে ডিরেক্টর্স গিল্ড আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কৌশিক শঙ্কর দাস। আম, আমার সঙ্গে আজকে অনুষ্ঠানে যারা থাকবেন, বাংলাদেশের 6 জন বিশিষ্ট পরিচালক, আমি নিশ্চিত যে তারাও আমার সাথে একমত, তাদেরও একই অভিমত। আম, এই 6 জনের সকলেই কিন্তু কামাল ভাইয়ের সাথে, আমরা তাকে কামাল ভাই বলেই ডাকতাম, কামাল ভাইয়ের অত্যন্ত প্রিয় ভাজন ছিলেন। আমাদের সঙ্গে আছেন সোহেল আরমান, এজাজ মুন্না, গোলাম সোহরাবদুল, শিহাব শাহিন, দীপঙ্কর দীপন এবং অনিমেষ আইচ। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের এই আয়োজন, এবং ধন্যবাদ সময় বের করে আয়োজনে আমাদের সাথে থাকার জন্য। আম, যেটা প্রথম থেকেই বলছিলাম আর কি, কামাল ভাইয়ের অনুপ্রেরণা আমাদেরকে কতটা সাহস জুগিয়েছে, কতটা মানে একটা ভালো কাজ করার ব্যাপারে আন্তরিক করেছে। আপনাদের সকলেরই তার সাথে আলাদা আলাদা করে অনেক স্মৃতি, অনেক অভিজ্ঞতা, অনেক 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 ঘটনা আছে। তো প্রথমে একটু জানতে চাইবো যে সকলেরই তো তার সাথে প্রথম যে যোগাযোগটা, দেখাটা, সেটা নিশ্চয়ই একটা বিশেষ স্মৃতি হয়ে আছে আপনাদের সকলের কাছে। তো সেটা যদি আমরা একটু সংক্ষেপে সবার কাছ থেকে শুনতে পারি। প্রথমে সোহেল আরমান, আপনার কাছে শুনতে চাই। আহ, আসলে আমি কামাল ভাই ডাকতাম না, আমি কাকুই ডাকতাম। আচ্ছা। কারণ হচ্ছে আহ, আমার মনে পড়ে যে তার সাথে, মানে কাকুর সাথে আমার প্রথম দেখা বা প্রথম কিছু ঝাপসা স্মৃতি আছে যখন আমি ক্লাস ওয়ানে পড়ি। কারণ তখন আমি তেজকুনি পাড়ায় থাকতাম, তখন উনিও তেজকুনি পাড়ায় থাকতো। এখন যেটা তেজগাঁ থানা, তার ঠিক উল্টো দিকে একটা ইংলিশ মিডিয়াম স্কুল ছিল, সেটা সেন্ট মার্গারেট। সেখানে তার ছেলে রেহান এবং আমি দুজনে পড়তাম, এবং আমরা দুজন প্রথম বন্ধু ছিলাম। সেই সুবাদে তাকে ছোটবেলায় অনেকবার আমি তাদের বাসায় গিয়ে আমি খেলেছি। রেহান আমাদের বাসায় এসে খেলেছে, উনি আমাদের বাসায় এসেছেন। জিনাত আন্টির সাথে কথা হয়েছে। একটা পারিবারিক সম্পর্ক থেকে প্রথম তাকে চেনা আমার। তারপরে দীর্ঘদিন যখন বড় হয়ে যায়, তেজকুনি পড়া ছেড়ে দেই, তখন দীর্ঘদিন তাকে আর আমি দেখিনি, তার সাথে আর কোনো যোগাযোগ হয়নি। যখন 1994 সালে যখন আমি মিডিয়াতে এসেছি, 1994 সালে যখন প্রথম প্যাকেজ হিমালয় আমরা নাটক শুরু করলাম, প্রথম 10টি নাটকের মধ্যে আমার একটি নাটক যাচ্ছিল বিবর্ণ প্রজাপতি। তখন তাকে আবার প্রথম দেখলাম টেলিভিশনে, একবার দেখা হলো তার সাথে। উনি আমার দিকে তাকিয়েছিলেন অনেকক্ষণ, সেই দৃশ্যটা আমি এখনো খুব ভুলবো না। আমাকে দেখে বলছিলেন যে, সোহেল তুমি এত বড় হয়ে গেছো? আমি বলছি জি। এখন নাটক করছো বাবার মতো? আমি বলছি যে জি। আচ্ছা ঠিক আছে, তুমি একটু আমার যোগাযোগ করো, তুমি এসো। তারপরে বললো যে, তোমার বন্ধু খোঁজ তুমি কি রেখেছো? সে তো এখন আমেরিকায় থাকে। আচ্ছা জি কাকু, আমি জানি, কিন্তু কখনো ওর সাথে তো আজ পর্যন্ত তোমাদের সম্পর্কটা তো একদম ছোটবেলায় ছিল প্রথম বন্ধু, কিন্তু এখন তো তোমরা সেই প্রথম বন্ধু নেই। আমি বলছি যে না, হয়তো যোগাযোগ হবে, রেহান আসবে, আসলে আমাকে জানাবেন, আমি কথা বলবো। এই হচ্ছে তার সাথে আমার দ্বিতীয় ধাপের কথা। তারপরে যেটা, সেটা হচ্ছে যখন এনটিভি হলো 2003 সালের জুন মাসে, যখন এনটিভিতে যতটুকু আমার মনে পড়ে, যখন এনটিভি শুরু হয়, তখন সেপ্টেম্বরের প্রথম দুটো ধারাবাহিক শুরু হয়। তার মধ্যে আমার একটি তিন পুরুষ, যেখানে এই তিন পুরুষ করতে গিয়ে কামাল কাকুর সাথে আমার অনেক বড় একটা সময় পার হয়েছে।
আলাপচারিতায়, এবং সেই সাথে রঙের মানুষ এবং তিন পুরুষ সিরিজ। এই সিরিজ করতে গিয়ে আমি কাকুকে সবচেয়ে বেশি গভীরভাবে জেনেছি, কামাল কাকুকে। এবং আমার কাছে একটা সময় তাকে আর মনে হয়নি যে উনি অনুষ্ঠান প্রধান। আমার কাছে মনে হচ্ছিল উনি কোথায় আমার একজন শিক্ষক বা একজন আমার সামনে প্রতিনিয়ত আমার স্ক্রিপ্ট নিয়ে যখন কথা বলতেন, আমার লেখা স্ক্রিপ্ট গুলো নিয়ে যখন নাড়াচাড়া, আমি আমি কখনো বুঝতে পারিনি যে আমার সামনে বসে বসে আমার স্ক্রিপ্ট পড়বেন এবং জায়গা মতো লাইন ধরে ধরে জিজ্ঞেস করবে যে এটা কেন লিখেছো, তুমি দিদি আপনাকে কেন পেছন দিক দিয়ে অর্নামেন্টসটা পড়াবে, সামনে থেকে কেন পড়াচ্ছো না। এরকম অসংখ্য অসংখ্য স্মৃতি। আমার কাছে মনে হয়েছে যে একটা পরিচালক হবার জন্য যে শিক্ষকটার দরকার, মানে একজন পরিচালকের ভুল ধরার জন্য যে শিক্ষকটা দরকার, উনি সেটাই ছিলেন। এবং শুধু তাই না, উনি একটা চৌকস, মানে একটা ধীমান, মানে চতুর্দিক থেকে গান, স্ক্রিপ্ট, সংলাপ, তারপরে ডিরেকশন, বিভিন্ন বিষয় নিয়ে যে একাধারে সব দিকে যে তার পদচারণ এবং প্রত্যেকটা বিষয় নিয়ে একদম সূক্ষ্মভাবে সাজেশন দেওয়া। এবং শুধু তাই না, শুটিং স্পটে যাওয়া এবং শুটিং কেমন চলছে এবং স্ক্রিপ্ট কতদূর লেখা হলো, আগামী এপিসোড গুলো আছে কিনা, মানে একটা রাউন্ড, একটা 360 ডিগ্রির সমাধান। ওনার কাছে গেলে মনে হয় যেন জেনে আমাকে একটা গুছিয়ে দিচ্ছেন কেউ পাশে থেকে, কেউ যেন আমাকে সুন্দরভাবে মানে সাজিয়ে ছায়ার দিচ্ছেন। মতো থাকা, যেটা বলে যে কাজটা হ্যাঁ, যাতে একদম একদম। সঠিকভাবে হ্যাঁ, উঠে আসে। হ্যাঁ, সবচেয়ে সবচেয়ে ভালো লাগার বিষয় হলো যখন তিন পুরুষে আমরা যখন তিনটা পুরুষের গল্প বলতে চেয়েছি, প্রথম পুরুষটাকে আমরা দেখাইনি। সেই পুরুষটাকে আমরা ভেবেছিলাম যে কাকে করা যেতে পারে। আমরা তখন চিন্তা করলাম যে মোস্তফা গোলাম মোস্তফাকে করবো, তখন উনি মারা গেলেন। সেই সময় আমরা বিপদে পড়লাম। তখন হঠাৎ করে আমার মাথায় এলো যে সৌমিত্র চট্টোপাধ্যায়কে আনলে কি কিরকম হতে পারে। এবং সেই সৌমিত্র চট্টোপাধ্যায়কে আনার জন্য কামাল সাহেবের মানে মানে এখন আমি আমি খুব ইমোশনাল হয়ে গেছি। উনি খালি আমাকে জানতে চাইলেন যে তুমি কেন ওনাকে আনতে চাও। বললাম যে প্রথম পুরুষ খলিল চাচার যে বাবা হবে বা টনি রায়ের যে দাদা হবে, এমন একজন মানুষকে আমি গোলাম মোস্তফা ছিল, উনি হঠাৎ মারা গেলেন। এখন আমি কিভাবে আনবো, তার মানে কিভাবে সেই জিনিসটা বোঝাবো। তখন সমস্ত চিঠিপত্র থেকে শুরু করে সমস্ত গল্পের সারসংক্ষেপ সব উনি আমাকে গুছিয়ে দিলেন। মিনিস্ট্রি থেকে পারমিশন সেই বলে, তখন আলম ভাই সাথে ছিল। সবকিছু যেন আমি মানে অটোমেটিক পাচ্ছি ওনার কাছ থেকে। তারপর চলে গেলাম কলকাতা, তারপর ওখান থেকে আসলেন এবং সৌমিত্র সৌমিত্র দার সাথে ওনার যে উনি খুব খুশি হলেন এবং আমাদের হোতাপাড়ায় শুটিং এ উনি গেলেন এবং ওনার সাথে কথা বললেন। এই স্মৃতিগুলো আমাকে এখনো খুব, মানে আমি যখন শুনেছি যে কামাল খান নেই, তখন আমি কিন্তু মানে কিছুক্ষণের জন্য স্তব্ধ ছিলাম। আমার আনমনে কোথা দিয়ে চোখ দিয়ে পানি পড়ছে। আপন মানুষ না, অথচ কতটা বেশি আপন আমি সেদিন বুঝতে পেরেছি যে কামাল খান চলে গেলেন। এই হচ্ছে আমার দিক থেকে এরকম তিন ভাবে কামাল খানকে দেখা। আমার মনে আসলে সবারই এটাই, যেটা যে প্রথম খবরটা তো আমাদের কাছে অবিশ্বাস্য ছিলই, কিন্তু এই যে খবরটা শোনার পর থেকে যে ছোট ছোট স্মৃতিগুলো মনের মাঝখানে উকি দিয়ে যাওয়া, যেটা বলে হঠাৎ হঠাৎ করে উকি দিয়ে যাওয়া, সেটা কিন্তু এখনো ঘটছে। আমার অন্তত পক্ষে ব্যক্তিগতভাবে সেটা ঘটছে, মাঝে মধ্যেই মনে পড়ছে তার কথা। এবং নানা রকম আলোচনা বা অনুষ্ঠানের মাঝখানে যখন আমি থাকছি, তাকে নিয়ে যে অনুষ্ঠানগুলো হচ্ছে সেগুলো দেখতে দেখতেও কিন্তু সেগুলোই মনে পড়ছে। এবং ঠিক সেভাবে আমি এখন মুন্না ভাই, এজাজ মুন্নার কাছে জানতে চাইবো, আপনার সাথে তো দীর্ঘদিনের সম্পর্ক, এবং আপনার সাথে আমি ব্যক্তিগতভাবে জানি যে একটা মানে অন্যরকম একটা কি বলবো, নাটক নিয়ে, গল্প নিয়ে একটা যোগাযোগ ছিল, অন্যরকম যোগাযোগ ছিল। আপনার কাজ তার বিশেষ বিশেষ পছন্দ ছিল। তো আপনার সাথে এই যোগাযোগটা কিভাবে শুরু হলো কামরুল ভাই? প্রথমেই ধন্যবাদ ডাইরেক্টর্স গিল্ডকে। তারা এই ধরনের একটি আয়োজন করেছেন, কারণ তারা বিশ্বাস করেন যে আমাদের অগ্রজ যারা রয়েছেন তাদেরকে সাথে নিয়েই আমাদের চলতে হবে, তাদের কাজগুলোকে ব্যাখ্যা বিশ্লেষণ করেই আমাদেরকে চলতে হবে। এটি একটি অনুকরণীয় দৃষ্টান্ত বটে, কারণ আমরা তো আমাদের অগ্রজদের সম্মান করি না, এটা একটা সাংঘাতিক বাজে দিক আমাদের। তো সেই দিক থেকে আমি ধন্যবাদ দিতে চাই ডাইরেক্টর্স গিল্ডকে যে তারা এই উদ্যোগটি নিয়েছেন এবং আমাকে এর সঙ্গে যুক্ত করেছেন, সেজন্য বিশেষ কৃতজ্ঞতা তাদের সকলের প্রতি। কামাল ভাইয়ের সাথে আমার অনেক ধরনের সম্পর্ক আছে কাজের ক্ষেত্রে। প্রথমটা হয়েছিল যখন প্যাকেজ আমল শুরু হলো, যখন প্যাকেজ নাটক হতো,
তো আমার প্রথম নাটক যখন বিটিভি সিরিয়ালে যখন আসলো, তখন উনি আমাকে ওনার অফিস থেকে ওনার পিএস ডাকলেন, আমাকে ফোন করে যে স্যার আপনাকে দেখা করতে বলেছেন। তো আমি তো খুব ভয়ে ছিলাম, প্রথম নাটক আর দেখা করতে বলেছেন, তার মানে কি? তো আমি ভীষণ রকম ভয়ে 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 আমি রামপুরা স্টেশনে গেলাম। যাওয়ার পরে বসে আছি বাইরে, কিছুক্ষণ পরে ডাকলেন। তো তখন ভিতরে অনেক প্রডিউসাররা বসেছিলেন, উনি বিশেষ কোনো কাজ করছিলেন বোধহয়। তো আমাকে উনি বললেন যে আপনি যে নাটকটি করেছেন, আমি তো ভেবেছিলাম কোনো বয়স্ক কোনো মানুষ এই নাটকটি লিখেছে, কিন্তু আপনি তো বয়সে তরুণ, এটি হচ্ছে একটি কথা। আর আপনি তো রাজনীতি বোঝেন কেন? আপনি তো পলিটিক্স নিয়ে নাটক লেখা শুরু করলেন কেন? জীবনের শুরুতেই একটু হালকা গোছের নাটক দিয়ে শুরু করেন। তো আমি আর কিছু বলছি না, কারণ লোকটাকে আমি প্রথম দেখলাম, ফর্সা ধবধবে একটা মানুষ, স্মার্ট। আমার মনে আছে স্যুট টুট পরেছিলেন তখন, ব্লেজার পরা। তো আমাকে বললেন যে দেখেন আপনার নাটকে একটা সমস্যা আছে। তো আমি ভাবছি বোধহয় নাটকটা বাদ হয়ে গেল। সমস্যা আছে বলে উনি সময় নিলেন, সময় নিয়ে বললেন যে আপনি যে নতুন রাজনীতির কথা বলেছেন আপনার নাটকে, এই নতুন রাজনীতিটা কি আমাকে ক্লিয়ার করেন। আমি তো একটু ভড়কে গেলাম, যে তখন তো আমি একটা লিখেছি একটা আবেগে, নতুন রাজনীতি বলতে আমি কি বোঝাচ্ছি আমি নিজেও জানি না সেই সময়। তা আমি বললাম যে নতুন রাজনীতি মানে এখন যা হচ্ছে সেটি মানে কাঙ্ক্ষিত নয় কামাল ভাই। বলে কেন কাঙ্ক্ষিত নয় আমাকে ক্লিয়ার করে বলেন। এখন তো আমি আর বলতে পারি না ঠিক মতন, এতগুলো মানুষ, অনেকগুলো প্রডিউসার বসে আছে তার রুমে, অনেক বড় বড় প্রডিউসার সে সময়কার, তারা বসে আছেন তার রুমে। আমি খুব নার্ভাস। তো যাই হোক, তো আমি বলতে সদুত্তর দিতে পারি নাই। উনি আমাকে বললেন যে কিছু কারেকশনস আছে, সেগুলো আমি দিয়ে দিচ্ছি, ওগুলো করে নিয়ে আসেন। যাই হোক, নাটকটি তখন প্রচার হয়েছিল। দ্বিতীয় নাটকটি যখন দিলাম তখন সেটি রিজেক্ট হলো, বিটিভি থেকে রিজেক্ট হলো। রিজেক্ট হওয়ার পরে এটি আমি এনটিভিতে জমা দিলাম, যখন এনটিভি প্রথম আসলো, এবং ইকবাল সেন্টারে তখন তাদের অফিস ছিল। তো আমি ইকবাল সেন্টারে গিয়েছি দেখা করার জন্য, আমাকে ফোন করা হয়েছে। তো আমি যাওয়ার পরে সেকেন্ড টাইম কামাল ভাইকে দেখলাম অনেক বছর পরে। তো কামাল ভাই বললেন যে শোনেন, আপনি তো এই নাটক বিটিভিতে জমা দিয়েছিলেন, রিজেক্ট করেছিলাম, আপনি জমা দিলেন কেন? আপনি ডিসঅনেস্টি কেন করলেন? তো আমি বললাম কামাল ভাই আমি ডিসঅনেস্টি করি নাই, কারণ আপনি তখন আমাকে বলেছিলেন এই কন্টেন্ট বিটিভির জন্য সামঞ্জস্যপূর্ণ নয়, এটি সাংঘর্ষিক। যেহেতু প্রাইভেট চ্যানেল সেহেতু দিতে পারে। আমি এখানে একটা অ্যাবর্শনকে কেন্দ্র করে নাটক ছিল, অ্যাবর্শনের সাথে একটা আমি ওয়ার্ল্ড কিলিংকে আমি অ্যাকোমোডেট করেছিলাম ওর সাথে, যত কিল হয়। তো যাই হোক, তখন উনি আমাকে বললেন যে ঠিক আছে, আপনার এই নাটকটা আমি পাশ করেছি, প্রায় 125টা নাটক দেখেছি, সাইদুল আলম টুটুল এবং আপনার নাটক আমরা সিলেক্ট করেছি। তো এই হলো কামাল ভাইয়ের সাথে প্রথম যাত্রা। এনটিভি যখন কারণ বাজারে আসলো, তখন কামাল ভাই আমাকে ডেকে নিয়ে বললেন আপনাকে ধারাবাহিক করেন। তো আমি বললাম ধারাবাহিক করব, আচ্ছা। বলে সেখানে কোনো পরকীয়া থাকবে না। আমরা ঠিক আছে, কোনো ডিভোর্সি কাপল থাকবে, কিন্তু তাদের মিল হতে হবে। তো এগুলো আমাকে বলে দিলেন। বলে দেওয়ার পরে আমি বললাম কামাল ভাই একটা পরকীয়া থাকবে না, ডিভোর্সি কাপল থাকবে কিন্তু মিল হতে হবে, এটা তো কঠিন কাজ। বলে কঠিন দেখে আপনাকে বললাম, এখন আপনি চিন্তা ভাবনা করে আসেন। তো আমি বললাম কামাল ভাই আমি তো স্টোরি লাইন বলতে পারি না, সিনপসিস লেখার প্রতি আমার একটু ঝামেলা আছে, আমি পারি না। তো বলে ঠিক আছে, তাহলে আপনি নাটক লিখে নিয়ে আসেন। তো আমি তাকে নাটক লিখে 13টা পর্ব আমি তাকে লিখে দিলাম। দেওয়ার পরে সোহেল রহমান যেটা বলল, জায়গায় জায়গায় লাল দাগ লাল দাগ লাল দাগ লাল দাগ, এবং ডেকে নিলেন। নেওয়ার পরে আমাকে বললেন যে এটি কেন লিখেছেন, এই শব্দটি কেন ব্যবহার করেছেন। এইভাবে উনি আসলে আমাদেরকে একেবারে গাইড করতেন, গল্পটা কিভাবে চলছে, ট্র্যাকে আছে কিনা, চরিত্রগুলো ঠিকমতো কি বলে হচ্ছে কিনা, পরিপূর্ণ হচ্ছে কিনা, সেই বিষয়গুলোও কিন্তু তিনি আমাদেরকে বাতলে দিতেন। এবং মিউজিকটা কি হবে সেটাও কিন্তু বলে দিতেন, যে মিউজিকটা কিন্তু এরকমভাবে করবেন, নাহলে কিন্তু ভালো লাগবে না। আর একটা জিনিস ওনার সবসময় চাওয়া ছিল, যেটা আমি করেছি ওনার কথা মতো, উনি খুব হাফ ফেস লাইট পছন্দ করতেন না। উনি সবসময় বলতেন যে ভাই এটা টেলিভিশন মিডিয়াম, মানুষের ভাষা 14 ইঞ্চি টিভি আছে, আপনাকে এটা বুঝতে হবে, আপনি অর্ধেক লাইট নিয়ে আসবেন না আমার কাছে। তো নির্নাটকে আমি ইন্ট্রোডিউস করেছিলাম যে আপনার গিয়ে যাতে একটু ফ্ল্যাট লাইট বা ডেপথ থাকবে, কিন্তু একটু ফ্ল্যাট, যাতে সব কিছু দেখা যায় চকচকে তকতকে, রাত হোক কিংবা দিন হোক। তো এইভাবে কামাল ভাই আমাদের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছেন।
এখন যখন নাটক লিখতে বসি তখন কোনো শব্দ উল্টাপাল্টা আসলেই মনে হয় পিছনে কামাল ভাই দাঁড়িয়ে আছেন এবং বলছেন এই একদম, খবরদার একদম, আপনি এটা একদম, কি এটা লিখছেন, ঠিক। হ্যাঁ, আপনি এটা কি একদম, লিখছেন। এটা একদম। তো এইভাবে কামাল ভাই আসলে আমাদের সাথে ওতপ্রোত সবার সাথে জড়িয়ে আছেন। আমাদের আসলে অনেক অভিজ্ঞতা সবার কাজ করার, এবং প্রায় 700-800 পর্ব ওনার সাথে আমি করেছি, এর কম হবে বলে মনে হয় না। আর ওনার প্রভাবটাই আসলে এমন ছিল যে আপনি যেটা বললেন আর কি, যে এমন ভাবে উনি আমাদেরকে বোঝাতেন বা বলতেন যে আমাদের সব সারা জীবনের জন্য সেটা মাথায় থেকে যেত, যে পরে যখন আমরা ওই কাজটা একই ধরনের কাজ করতে যেতাম তখন আমাদের খালি মনে হতো যে না, কামাল ভাই কিন্তু বলেছিলেন যে এটা এইভাবে করলে ঠিক নাও হতে পারে, ওই মাথায় কাজ করে। এইটাই সবচেয়ে বড় গুণ ছিল বলে আমার মনে হয়। শিহাব শাহিন, আপনি আছেন আমাদের সঙ্গে এবং আপনারও তো দীর্ঘ দীর্ঘ অভিজ্ঞতা, 3টা বড় বড় সিরিয়াল, লম্বা লম্বা সিরিয়াল, প্রচুর টেলিফিল্ম নাটক আপনি করেছেন এনটিভিতে বিশেষ করে। তো আপনার যে প্রথম যে সিরিয়ালটা যখন আপনি করলেন রমিজের আয়না, খুবই জনপ্রিয় হয়েছিল এবং একটা অন্য ধরনের গল্প ছিল। তো সেইটা নিয়ে আপনার সাথে কামাল ভাইয়ের সাথে কি প্রথম যোগাযোগ, নাকি এর আগেই আপনার সাথে তার পরিচয় হয়েছিল বা কথা হয়েছিল কাজ নিয়ে? এনটিভিতে এনটিভিতেই আমি প্রথম কামাল ভাইয়ের সাথে আমি কামাল ভাইকে জানতাম মনে চিনতাম না। বিবিটিভিতে আসার পরে হেড অফ প্রোগ্রাম ছিলেন, এরা জানতাম, এর আগে আমি ওনাকে চিনিও। এনটিভিতে যখন প্রথম এনটিভি আসলো, তখন আমার একটা নাটক ছিল যে যেটা ইটিভিতে অলরেডি কমিশনিং হয়ে গিয়েছিল, ওটা তারপর ইটিভি বন্ধ হয়ে যাওয়াতে এটার ক্ষেত্রে কোনো ফুল কিনারা পাইনি। তারপরে এই নাটকটা সাবলাইম থেকে টিভিতে দেওয়া হয় এবং এটা শুট করা হয়, ঘূর্ণি ছিল। এটা আমার জীবনের প্রথম, ওটা প্রথমেই এনটিভির প্রচারিত দ্বিতীয় নাটক। প্রথম নাটক ছিল কামরুলে, দ্বিতীয়টা ছিল এই ঘূর্ণির, প্রচুর প্রমোশনাল এরপরে এটার পরে উনি তখনও কামাল ভাইয়ের সাথে আমার দেখা হয়নি, সাবলাইন থেকে যোগাযোগ করে মাসুম ভাই আরেকটা করতে হচ্ছে। আরেকটা কি হলো, আরেকটা টেলিফিল্ম করলাম, সেটাও ও কি করিম ছিল, সেটাও ভালো গেল, ভালো হলো। তখনও দেখা হয়নি কামাল ভাইয়ের সাথে। তারপরে এক পর্যায়ে আমাকে একটা ধারাবাহিকের তারপরে আরেকটা টেলিফিল্ম করলাম, গ্রুপ করলাম, সেটাও ভালো গেল। তখন পর্যন্ত কামাল ভাইয়ের সাথে আমার দেখা হয়নি, সাবলাইমের মাধ্যমে। এরপরে যখন সিরিয়ালের প্রপোজাল নিতে তখন কামাল ভাই আমার সাথে দেখা করতে চাই, এটা অফিস কেন্দ্রিক সিরিয়াল ছিল তখন। অফিস সিরিয়ালটা দেখবে কিনা মানুষজন, চলবে কিনা, এই ধরনের একটা কামনা ভাব ছিল সবার মধ্যে যে হয়তো দেখবে। তো উনি আমাকে ডাকলেন যে বলো কেন দেখতে হবে। তো তখনই আমার ওনাকে প্রথম, তখন এনটিভির ছিল যে কারণ বাজারে অফিসের লিফট 7-এ 7 তলাতেই উনি বসতেন কর্নারে, সেখানে আমার সাথে দেখা হয়েছিল। তো ওখানেই আমাকে ওনার বেশ নার্ভাস ছিলাম আমি, নার্ভাস ছিলাম যে কি হয় না কি হয়, মানে অনেক কিছুই প্রশ্ন করছিলেন, মনে আসছে না আমার, এইটুকুই মনে আছে যে আমি খুবই নার্ভাস ছিলাম। এটুকুই বলে এসেছি যে সিরিয়ালটা মানে অফিস হোক আর বাসা বাড়ি হোক, মানুষ ক্যারেক্টার দেখে, গল্পটা দেখে, কনফ্লিক্টটা দেখে, এটা যদি কাজ করে এটা স্পেসটা কোনো ম্যাটার করে না, এখানে যে কোনো জায়গায় হবে। তখন ওনার নিয়ে সাজেশন ছিল যে রমিজ কে করবে, এই সাজেশনটা ছিল ওনার, প্রাণকে কাজ করা। আমার অন্য প্রপোজাল ছিল, অন্য কয়েকজন, আমি নাম বলবো না, অন্য কয়েকজনের প্রপোজাল দিয়েছি। তো কামাল ভাই বললেন না, প্রাণকে। প্রাণ তখন রঙের মানুষ করে বেশ খুবই একটা জনপ্রিয়। জনপ্রিয়, তো কাজ করেন। তো আমি প্রাণকে নিয়ে একটু ইয়াতে ছিলাম, শহরের ক্যারেক্টার, আগেরটাতে তো যেমন গ্রামের উড়াধুরা বা পাগলা ধরনের ক্যারেক্টার রয়েছে, এখানে শহরের পারবে কিনা আমি একটু কনফিউজ ছিলাম। কিন্তু করতে করতে আস্তে আস্তে কাজটা করতে করতে আমার প্রাণও রমিজ হয়ে উঠলো, সিরিয়ালটাও মানুষ গ্রহণ করলো। এইখান থেকেই শুরু আর কি, এখান থেকে মানে প্রথম দেখা এখান থেকে। এবং ওই এক সেই প্রথম দিকে মানে এরকম হতো যে একটা কথা চালু বা অনেকের মধ্যেই শুনতে হবে বিক্রির মতো করে, মানুষ ভয় ভয় থাকে। কামাল ভাইয়ের সবকিছুতে পজিটিভিটি খুব খুঁজতেন, মানে নেগেটিভিটি উনি একদমই
পছন্দ করতেন না। যে যেটা মুন্না বললেন যে ডিভোর্স বা একটু পরকীয়া, এটা ওনার দৃষ্টিতে ছিল নেগেটিভিটি। এটি দর্শক ভাবতেন, দর্শককে হয়তো এটা দেখে দর্শক হয়তো অস্বস্তিতে ভুগবে, দর্শক হয়তো পছন্দ করবে না। এই ভাবনা থেকেই উনি অনেক কিছু চিন্তা করতেন। তো এই পজিটিভিটি চিন্তাটাই একটা সময়ে আমাদের এখানে একটা মানুষজন বিটিভি থেকে আসছে পজিটিভিটিটা অস্বস্তি নিয়ে পজিটিভিটি বিষয়টা অ্যাডপ্ট করার চেষ্টা করলাম, যে পজিটিভিটিটা হয়তো কি চাপায় দিচ্ছি কিনা। করতে করতে এক সময়ে অনেক দিন কাজ করার পর ধীরে ধীরে বুঝতে পারলাম যে আসলে এই পজিটিভিটিটা মানে যে জীবনের মানে দর্শকের সাথে একজন পরিচালকের যোগাযোগের সময় যে দায়িত্বটা এসে পড়ে, ইম্প্যাক্ট, যে এঙ্গেজমেন্টের যে এনার্জিটা যে পজিটিভ হতে হয়, সেই পজিটিভিটিটাই উনি বোঝাতে চেয়েছেন। তো এই পজিটিভিটিটাই এটা মাথার ভিতরে অগোচরেই চলে এসছে। কিন্তু তখন ওই আমার যে যত নাটক করেছি 99% হ্যাপি এন্ডিং। আমরা বোধহয় কামাল ভাই বোধহয় হ্যাপি এন্ডিং এরই সবাই করেছি আমরা। এছাড়া উপায় নাই, এছাড়া উপায় নেই, এছাড়া কোনো উপায় ছিল না। একদম ঠিক বলছেন। আমি একটু অ্যাড করি, যেটা হচ্ছে যে আমি যেটা বললাম পরকীয়া থাকবে না, ডিভোর্সি থাকবে, কাপল কিন্তু মিল হতে হবে। এটি ছিল কিন্তু সেই সুপারহিট নাটক নীড়, যেটি এনটিভি সর্বাধিক মানে এপিসোডের নাটক ছিল এবং সেটি সুপার ডুপার হিট হয়েছিল। কিন্তু তিনি এটা করিয়েছিলেন এবং পেরেছিলেন পরকীয়া না রেখে ডিভোর্সি কাপলকে মিল করিয়ে এটা করেছিলেন। এটা উনি পারতেন আসলে। হ্যাঁ, মানে ওই জার্নিটা ওনার সাথে, মানে আমি এই যে পজিটিভিটিটা বোঝার যে জার্নি, পজিটিভিটি অ্যাডপ্ট করা, প্রথম দিকে মনে হতো যে অ্যাজ এ ডিরেক্টর কেউ যদি মাতব্বরি করে, মানে অ্যাকসেপ্ট করাটা আমাদের জন্য প্রথমেই আমরা বোধহয় বিল্ট-ইনই যে কেন নেব মানে এই জাতীয় একটা রকচটা ভাব প্রত্যেক পরিচালকের মধ্যেই আছে, মানে একটু থাকে। কিন্তু পরে এই জার্নিটার ভিতরে যে একটা সম্পর্কের মধ্যে হয়ে গেছে এমন যে আপনি হ্যাঁ করবেন নাটক, আচ্ছা সিনপসিসও দেয়া লাগে, শেষে গিয়ে দেখি ঈদের অনিয়ারের একদিন আগে দিয়েছে, অনিয়ারের দিন সকালে দিয়েছে। আচ্ছা ওই বিশ্বাসটা আসলে ওনার কাছে খুব একটা আস্থাটা খুব তৈরি হয়ে গেছে, এমন ভাবে তৈরি হয়ে গেছে যে এটাতে ওয়েটিং পয়েন্টটা এটা ছিল, এটা একটা বিষয় ওনার ছিল যে এটা এই কাজটা করতে করতে সেই প্রথম দিন থেকে আস্তে আস্তে এইটাই ওনার সাথে আমার একটা বড় অর্জন, এই পজিটিভিটিটা আমাদের সবার জন্য সেটা একটা বিশাল। ধন্যবাদ আপনাকে শাহিন ভাই। আমি এবার গোলাম সোহরাব দুদুল আপনার কাছে যেতে চাই। আপনার সঙ্গে তো নিশ্চয়ই আমাদের মতো যেরকম পরিণত বয়সে এসে তার সাথে যোগাযোগ পরিচয়, আপনার তো সেটা নয়, একদম উল্টোটা, একদম আপনার ছোটবেলা থেকেই তার সাথে আপনার পরিচয় নিশ্চয়ই সেই বাংলাদেশ টেলিভিশনে যখন আপনি অনুষ্ঠান করতেন তখন থেকেই, তাই না? আসলে মানে এমনিতে নর্মালি উনাকে আমি সবাই যেভাবে উনাকে কামাল ভাই বলেন, আমিও কামাল ভাই বলতাম না, আমি চাচাই বলতাম, কারণ বাবার কলিগ ছিলেন উনি বিটিভিতে। আর আমার একটা ঘটনা, এটা খুবই মানে অনেক আগের, কিন্তু আমার খুবই মনে আছে ঘটনাটা এরকম যে ঢাকায় থাকি, সিরিয়ালের কাস্টিং এর অডিশন চলছে। আচ্ছা। তো তখন খুব সিরিয়াসলি বাংলাদেশের সমস্ত প্রডিউসাররা বিটিভিতে যারা কাজ করতেন তারা শুধুই প্রডিউসার ছিলেন না, প্রত্যেকে ক্রিয়েটিভ ডিরেক্টরও ছিলেন। আমরা জানি, সবার নাম আমাদের জানা। ওই নাটকের প্রডিউসার ছিলেন হচ্ছে বরকতুল্লাহ সাহেব। তো আমাকে থিয়েটারে, আমি উইজার্ড অফ ওজ থিয়েটার হয়েছিল তখন, আমি তখন ওইখানে ডরথির কুকুরের ক্যারেক্টারটা করেছিলাম মঞ্চে। আচ্ছা। তো ওইটা ওই শোটা সামহাও দেখেছিল একজন, তখন উনি সহকারী পরিচালক ছিলেন, প্রডিউসার ছিলেন নূর হোসেন দিলু। তো উনি আমাকে নিয়ে আসেন, মুসা আহমেদ সাহেব তখন টেলিভিশনের সিনিয়র প্রডিউসার ছিলেন, ওনার মাধ্যমে আমাকে নিয়ে আসে যে অডিশন করবে। তো আমি অডিশনের দিন ওইখানে বরকত চাচাও ছিলেন, কামাল চাচাও ছিলেন। তা আমি আমার মতো গেছি, আমি তার অত সিরিয়াসনেস বুঝি না তখন, ক্লাস 2-3-তে পড়ি তখন। আমার যতটুকু মনে আছে যে এরকম ওনার রুমেই বসা, তো আমাকে জিজ্ঞেস করলো যে তুমি অ্যাক্টিং করো, অ্যাক্টিং করলে তোমার লেখাপড়া
সমস্যা হবে না? ও না, আমাকে জিজ্ঞেস করলো যে তুমি কোন ক্লাসে পড়ো? তো আমি বললাম ক্লাস 4-এ। বলে 4 বানান করো। আমি বললাম যে FOUR। আমি বললাম যে অ্যাক্টিং করলে তোমার লেখাপড়ার সমস্যা হবে না? তো আমি বললাম যে আহ, একটু তো সমস্যা হবে। তো বললো যে অ্যাক্টিং করতে চাও কেন তুমি? আমি বললাম যে ভাল লাগে। আর তখন তার কোনো উত্তর নাই। তো যাই হোক, এইটা তার সাথে আমার প্রথম দেখা। তখন আমাকে ঢাকায় থেকে ওই নাটকটাতে ও সিলেক্ট করে এবং আমি কাজটা করি আর কি। তো তখন থেকে টেলিভিশনে বিভিন্ন কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে তার সাথে দেখা হচ্ছে। কিন্তু আমি সবসময় তাকে খুব রাশভারী দেখতাম। উনি কিন্তু খুব যে সবার সাথে খুব মিলে মিশে অনেক হাসি বেশি, ঠাট্টা করতেন সেটা না, কিন্তু নয়, হি ওয়াজ একেবারে ভেরি ওই সিরিয়াস হুম, পার্সন ফ্রম দ্য ভেরি বিগিনিং। যে আমরা আমি কখনো দেখিনি তাকে, যে কাজটাই উনি আসলে অনেক ইম্পর্টেন্টলি সবসময় দেখতো এবং সবসময় ওইটা নিয়েই চিন্তা করতো। এবং আমি এখানে আজকে আমরা যারা একসাথে বসেছি সবার একই ধারণা যে আসলে উনি প্রত্যেকের কাজকে এত নিখুঁত ভাবে দেখতেন এবং বিচার করতেন। এটা আসলে একমাত্র মোস্তফা কামাল সৈয়দের পক্ষেই সম্ভব ছিল। আমরা তো একদম আরো অনেক প্রোগ্রাম, হেড অফ প্রোগ্রামদের সাথে কাজ করেছি, হুম, তাদের সাথেও আমাদের অভিজ্ঞতা ভালো, কিন্তু এই অভিজ্ঞতাটা যেটা কামাল চাচার সাথে আমাদের, সেটার কারোর সেটার সাথে সাথেই আসলে আমাদের কারোর হয়নি। সাথে মেলে না। তো সেইটা আমার প্রথম ওনার সাথে অভিজ্ঞতা। আর আমি যখন ডিরেকশন দেওয়ার জন্য মানে চেষ্টা করছি 2000 আর্লিয়ার 2000 2001 2002, তো ওই সময় হঠাৎ করে আমি আমার একটা প্রোডাকশন করে আমি ওনার সাথে দেখা করলাম। তো এনটিভিতে তখন উনি মাত্র জয়েন করেছেন, তখন এনটিভিতে উনি আছেন, আমাদের বন্ধু আলম ওইখানে করে, এবং তখন ওইখানে জুয়েল ছিল, তাজিন ছিল, ওরাও তখন এনটিভিতে ছিল। তো আমি আমার প্রোডাকশনটা তখন ওনাকে জমা দিই এবং উনি দেখার পরে ওই যে যেটা বলছিল মুন্না একটু আগে এবং হুম, শাহিন ভাই, যে আহ, কোনো নেগেটিভিটি থাকতে পারবে না, কোনো কাউকে মারা যাবে না, গালি দেওয়া যাবে না। তো আমি তখন আমরা একটু নিজেরাই একটু তখন চিন্তা করতাম কি ব্যাপার, আমি স্ক্রিপ্টের কোনো স্বাধীনতা নাই, মেকিং এর কোনো ফ্রিডম নাই, তো কি করতে আসবো এখানে? তো তখন উনি উনি প্রায় একটা কথা খুব বলতেন, আমার এটা খুব মনে হয় এবং এটা আমি এখন এখন না, আমি সবসময় মেনটেনও করি। সেটা হচ্ছে যে টেলিভিশন মিডিয়াটা শুধুই কি আসলে বিনোদনের জায়গা কিনা। তো উনি উনি একটা উদাহরণ দিতেন সবসময়, যে ওনারা যখন টেলিভিশনে কাজ করা শুরু করেন তখন টেলিভিশনে ওনাদেরকে জাপানে এনএইচকে থেকে ওনাদের ট্রেনিং এ পাঠানো হয়। তো ওই ট্রেনিং এ ওনাদেরকে টেলিভিশন সম্পর্কে যে ধারণা দেয়া হয়েছিল সেটা উনি অক্ষর অক্ষরে পালন করতো, এবং যে কারণে এনটিভি স্ক্রিন সবচেয়ে পরিষ্কার। এটা হচ্ছে যে টেলিভিশন শুধুই বিনোদনের জায়গা না, টেলিভিশন আসলে শিক্ষারও একটা জায়গা। হুম, কারণ যেটা আসলে এখন আমরা হারে হারে টেলিভিশন দেখলে বুঝি যে আসলে টেলিভিশনে বিনোদনও নাই, শিক্ষাও নাই, রাইট। টেলিভিশনে কিছুই নাই। কিন্তু এটা মোস্তফা কামাল সৈয়দ এমন ভাবে এটাকে ডিজাইন করতেন যে আমি একটা নাটক, সেটা প্রেমের হোক, সেটা কোনো পজিটিভ স্টোরি হোক, সেটা কোনো অফিসের গল্প হোক, সেটা কোনো গ্রামীণ প্রেমের গল্প হোক, সেটা কোনো ডার্ক স্টোরি হোক, সাসপেন্স হোক, কিন্তু আলটিমেটলি যেন সেখান থেকে কোনো একটা মেসেজ বা একটা এডুকেশন যেন ড্রয়িং রুমে বসে থাকা মা বাবা ছেলে মেয়েরা পায়, সেই জায়গাটা উনি কনফার্ম করতেন আসলে। তো উনার দায়বদ্ধতাটা কিন্তু শিল্পের কাছে না, উনার দায়বদ্ধতাটা ছিল আমার কাছে যেটা মনে হয় যে দর্শকদের কাছে। স্ক্রিনটার কাছে। যে এইটা আসলে এটা একটা বড় সিনেমা হল না যেখানে টাকা দিয়ে সবাই বিনোদন নিতে যাবে। এটা এমন একটা জিনিস যেটা বাড়িতে আছে, এবং এখানে আসলে মানুষ শুধু বিনোদন না, শিক্ষাটাও মানুষ পাবে। তো আসলে এই শিক্ষাটা ওনার কাছ থেকে অনেক বড় একটা শিক্ষা। যারা আমরা আছি সবাই আমরা পেয়েছি এটা। আমি তো প্রত্যেকবার, এই যে মুন্না বলছিল যে এখনো কিছু লিখলে মনে হয় যে উনি ঘাটে পেছনে দাঁড়ানো, হয় কি লিখছো এটা, হ্যাঁ, এটা সত্যি সত্যি হয় এবং এটা মানে ট্রুলি হয়। তো এখন আর ওনার আরেকটা বড় একটা ঘটনা আমি একটু বলি, সেটা হচ্ছে আমার এখন এই ঘটনাটা হঠাৎ করে মনে পড়লো অনিমেষকে দেখার পরে। অনিমেষের আমার ধারণা মনে আছে। সেটা হচ্ছে আমরা প্ল্যান করছি, উনি আবার লিটারেচার নিয়ে কাজ করতে খুব পছন্দ করতেন পছন্দ করতেন। এবং খুঁজে খুঁজে বুদ্ধদেবের গল্প, সুনীলের গল্প, আমাদের সফার গল্প, আবার আহমেদ সফার সব গল্প আবার ওনার পছন্দ ছিল না, কারণ ওইখানে অনেক নেগেটিভ অ্যাপ্রোচ ছিল। হ্যাঁ, শহীদুল জুয়েলের গল্প নাম শুনলেই বলতো না 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 না, বাদ দাও বাদ দাও। এটা হচ্ছে যে মানে কঠিন গল্প, বা যে গল্পগুলোতে মানুষের ডার্ক সাইডটা অনেক বেশি হাইলাইটেড হয়, সেই গল্পগুলোকে উনি একটু চেষ্টা অ্যাভয়েড করেন করতে। টেলিভিশনে অ্যাভয়েড করার জন্য। তো আমি হঠাৎ একটু করেই ইন্টারাপ্ট করি, উনি কিন্তু নিজে যে কাজগুলো করেছিলেন বাংলাদেশ টেলিভিশনে তার বেশিরভাগই কিন্তু সাহিত্য নির্ভর গল্পের উপর ছিল। এক্স্যাক্টলি, আমি আসছি সেই পয়েন্টে, হ্যাঁ, আমি ঘটনাটা একটু বলি, আমি জানি না অনিমেষের মনে আছে কিনা। হঠাৎ করেই আমি ইন্ডিভিজুয়ালি প্ল্যান করলাম যে
সত্যজিৎ রায়ের গল্প নিয়ে একটা কাজ করব। তো সিমেন্টেনিয়াসলি আমি অনিমেষের সাথে আমার দেখা, অনিমেষ আমাকে বললো যে দুল ভাই আমিও একটা কাজ করতেছি। অনিমেষ বোধহয় কাজ করতেছিল ওই যে ওইটা নিয়ে, পটলবাবু ফিল্ম স্টার নিয়ে তখন। আর আমি অনাথ বাবুর ভয় নিয়ে কাজ করব। তো আমাদের দুইটাই কাজই ঈদে যাওয়ার কথা, আমার আর ওর দুইটা কাজই। তো কলকাতায় আমার দায়িত্ব বললো যে কলকাতায় সত্যজিৎ রায়ের ছেলের কাছ থেকে এটা পারমিশন নিয়ে আসতে হবে। কঠিন কাজ, মানে এটা তো আসলে মানে তখন তো আসলে মানে এইভাবে গিয়ে ওনার কাছে কে পারমিশন নেবে। তা আমি আমার মতো করে গিয়ে আমাদের কাজ আবার ওইখানে দিতে হলো ডিভিডি এনটিভিডি একটা কাজ। তখন আমরা বাবুদা মানে সত্যজিৎ রায়ের ছেলেকে আমি পাঠালাম থ্রু রহমত আলী, আমাদের রহমত দা যে অ্যাক্টর। তখন আমি যেতে পারিনি কলকাতা, তো ওনার মাধ্যমে ওনার দিলাম এবং এটা ওনার ছেলে এবং ওনার স্ত্রী দুজনেই দেখলেন, দেখে আমাদেরকে পারমিশন দিলেন। অনিমেষের একটা কাজ দেখলেন, দেখে তখন আমাদের পারমিট করলেন যে আচ্ছা ঠিক আছে তোমরা দুজন এই দুটো গল্পের পারমিশন দিলাম, করতে পারো। তো উনি কিন্তু সাহিত্যের ব্যাপারে এতটাই সিরিয়াস, ভালো কাজের ব্যাপারে, যে সেই কলকাতা থেকে পারমিশন এবং সেই কাজটা কিন্তু আমাদের করতে হলো এবং আমরা করলামও। অনিমেষেরটা এনটিভিতে গেল, কিন্তু আমারটা আসলে নূর ভাই পরে আমার কাছ থেকে নিয়ে নিল, এটা কামাল সাহেবের সাথে কথা বলে আমারটা পরে দেশ টিভিতে চালাতে হয়েছিল। তো এই অভিজ্ঞতাটা আমার এরকম আরো অনেক অভিজ্ঞতা, যে সেলিম আল দ্বীন স্যারের সাথে কাজ করার জন্য উনি নিজে ফোন করে সেলিম আল দ্বীনের সাথে আমাকে বসালেন, মানে স্যারের সাথে গিয়ে আমাকে বসতে হলো এবং প্রায় 15-16 দিন 20 দিন ধরে একসাথে বসে বসে ওই স্ক্রিপ্ট উনি বললো, আমি লিখলাম, উনি লিখলো, আমি শুনলাম, এবং মানে এটা চলতেই থাকে। তো এই কষ্টটা ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের গল্প নিয়ে কাজ করার জন্য ওনার এখানে যাওয়া, কথা বলা, বিষয়গুলোর ব্যাপারে মানে লিটারেচার ব্যাপারে উনি খুবই সিরিয়াস ছিল সবসময়। কিন্তু এই অভিজ্ঞতাগুলো তো আসলে আমাদেরকে মানে পরিচালক হিসেবে কাজটা আন্তরিকভাবে বা ভালোভাবে করার জন্য যে উৎসাহটা বা অনুপ্রেরণাটা দিয়েছে, সেটাই বোধহয় উনি চেয়েছিলেন সবসময় আমাদের উপর যেন ওই প্রভাবটা পড়ে, যে কাজটা আমাদেরকে সমৃদ্ধ করেছে। হ্যাঁ, আমাদের সমৃদ্ধ তো অবশ্যই করেছে, কিন্তু এইটাই আমি বলতে চাচ্ছিলাম যে টেলিভিশন স্ক্রিন নিয়ে যেহেতু কথা হচ্ছে, মোস্তফা কামাল সৈয়দের নাম আসতেই হবে। আর সেই জায়গাটাই আসতে হবে যে যখন লিটারেচার ইনপুট হবে স্ক্রিনে, তখন কিন্তু স্ক্রিন অটোমেটিক্যালি চেঞ্জ হবে, ভালো হয়েছে। লিটারেচার যে পাওয়ার থাকে, লিটারেচারের যেই স্ট্রেংথ এবং সেটা গল্প বলার যে জায়গাটা, সেটা যেমন আমি পার্সোনালি দীপনের দীপনের যে লিটারেচার নিয়ে যে কাজ, বা অনিমেষের যে কাজ, বা মুন্নার যে কাজ আছে, বা শাহিন ভাই লিটারেচার নিয়ে খুব কম কাজ করেছে, তার মৌলিক কাজই বেশি, কিন্তু আমার এখনো অনিমেষের একটা কাজ আমার খুবই মানে অলওয়েজ আমার মনে হয় যে এটা আমার খুবই ফেভারিট একটা কাজ, সেটা হচ্ছে কাঁটা, শহীদুল জহিরের গল্প। অনেক হয়েছিল, কিন্তু আমার অসাধারণ। এইভাবে আমাদের লিটারেচারের যে কাজগুলা সবসময় যেভাবে আমরা করেছি, এনটিভিতে হোক অন্য চ্যানেলে হোক, সেই চ্যানেলের ক্রাইটেরিয়াই চেঞ্জ হয়ে গেছে। আমি আমার কাজের সবচেয়ে বড় জায়গা যেই জায়গাটা, বা আমি মনে করি যে আমার সিগনেচার ওয়ার্ক যেটা, সেটাও কিন্তু লিটারেচারের মাধ্যমেই করতে হয়েছে। আমাকে দেশ টিভিতে 7 কাহন বানাতে হয়েছিল, আমি বানিয়েছিলাম, এবং সেটা কিন্তু আমি এখনো সিগনেচার, বা আমাকে কিন্তু জিজ্ঞেস করলে কিন্তু বলতে হয় সেই কাজটার কথা, বা এনটিভিতে সবুজ নক্ষত্রের কথা বলতে হয়। তো আমাদের এই যে ডিরেক্টর হয়ে ওঠা, বা আমাদের স্ক্রিন প্লে লেখার যেই এখন যেই আমাদের স্কিল যদি আমি বলে থাকি, তাহলে স্কিল তৈরি করার পিছনে মোস্তফা কামাল সৈয়দ সবচেয়ে বড় মেন্টর ছিল, অ্যাটলিস্ট আমার জন্য ছিল। অবশ্যই, অনেক ধন্যবাদ দোদুল। এবং ঠিক সেই সূত্রেই দীপন আপনার কাছে আসতে চাই। যে অনুষ্ঠানটা শুরু হবার আগে আমরা কথা বলছিলাম যে এনটিভির একটা বিশেষ প্রজেক্ট দর্শকের গল্প, এই প্রজেক্টের সাথে আপনি জড়িত ছিলেন, এবং দোদুল বারবার গল্পের কথা বলছিল, কামাল ভাই গল্পের উপর কতটা জোর দিতেন। হ্যাঁ, তো আপনার সাথে যখন তার পরিচয় বা কাজ শুরু, তখনও তো ঠিক এই অভিজ্ঞতাটাই হয়েছে, তাই না? গল্পটাই উনি প্রথমে জানতে চেয়েছেন বা বুঝতে চেয়েছেন যে এটা আসলে কতটা মেরিট আছে নাটক বানানোর জন্য। আমার ভাইয়ের সাথে আমার একটু ঝামেলার সম্পর্ক ছিল। ঝামেলার সম্পর্ক মানে উনি ঠিক আমাকে পুরোপুরি বিশ্বাস করতেন না, এবং আমিও ঠিক মাঝে মাঝে কামাল ভাইকে চিনতে পারতাম না। তো তার সাথে আমার অনেক বোঝাপড়ার একটা যুদ্ধ চলেছে অনেক সময়, সারাটা সময় আমি 3, 4, 5 রকমের গল্প নিয়ে যেতাম, এবং আমি ধরেই নিতাম যে কামাল ভাই এই গল্পগুলো অপছন্দ করবে এবং এই গল্পগুলো করতে চাবে না। আমি খুব অবাক হয়ে দেখতাম যে আমি যে গল্পগুলো ধরে নিয়েছিলাম যে কামাল ভাই পছন্দ করবেন না, কামাল ভাই গল্পগুলো পছন্দ করছেন। আমি তখন বলতাম কামাল ভাইকে যে কামাল ভাই, আমি আসলে আপনাকে যেরকমটা মনে করতাম আপনি তো সেরকমটা নন, তাহলে আপনি আসলে আপনি কিরকম? আমার মতে এই গল্পটা আপনার পছন্দ হওয়ার কথা, এগুলো হওয়ার কথা না, কিন্তু আপনি আমার ওগুলোর থেকে একটা বাছলেন।
আমার মনে হয় যে কামাল ভাইকে না আমরা আসলে একটু বোধহয় অন্যভাবে দেখার কিছুটা সুযোগ আছে। মানে আমার ব্যক্তিগতভাবে জিনিসটা হয়েছে, কামাল ভাইয়ের কাছে 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 মানে কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস আমি খেয়াল করেছি। কামাল ভাই একসময় আমাকে একদিন বললো, দীপঙ্কর, আহ, মানে প্রথম দিকে আমাদের সাথে সাথে বোঝাপড়ার ব্যাপারটা ছিল, এবং মানে কামালের সাথে আমার প্রচুর কথা হতো, এবং মানে ঠিক আমাদের মতবিরোধ হতো, কিন্তু আমরা খুব আহ, মানে অনেকক্ষণ লম্বা সময় ধরে কথা বলতাম, ঘন্টা 2-1-3 ধরে কথাবার্তা বলতাম। মানে একদিন কামাল ভাই আমাকে বললো যে আসো তোমাকে আপনার একটা নাটক দেখাই আমি। তারপরে ওই পাশের ঘরটাতে নিয়ে গেলেন, একটি ছেলের মেকারের নাটক, তার নাম বলছি না, সে এখন বেশ বিখ্যাত। দেখে বললেন যে এটা আমার খুব ভালো লেগেছে। আমি যখন কামাল ভাই ওটা দেখি আমাকে দেখালেন, আমি দেখলাম যে যেই ফ্রেমিং গুলো কামাল ভাই নর্মালি বলেন, যেই ফ্রেমিং গুলো কামাল ভাই নর্মালি আমাদের করতে বলেন, সেগুলোই কোনোটাই ওখানে নেই। ওখানে অন্য ধরনের ফ্রেমিং, অন্য ধরনের গল্প বলা, কিন্তু গল্পটা কামাল ভাইয়ের পছন্দ হওয়ার কারণ আমি দেখলাম যে গল্পটার মধ্যে যে শিল্পীর যে সামাজিক দায়, এই যে জিনিসটা ইউনিভার্সিটিতে পড়েছি যে একটা শিল্পীর সামাজিক দায় থাকতে হয়, সামাজিক দায়ের জায়গাটা সেখানে সমানভাবে মেনে চলা হয়েছে। কিন্তু উনি ভিন্ন রকম করে গল্প বলাটা খুব পছন্দ করতেন, ভীষণ পছন্দ করতেন। উল্টো পাল্টা যে কোনো আইডিয়া, আমি একটা গল্প নাটক বানিয়েছিলাম, টকিং কার, একটা গাড়ি কথা বলে, এবং শেষ পর্যন্ত আমি প্রমাণ করতে চেয়েছিলাম গল্পে যে গাড়িটা আসলেই কথা বলে, এটি চালকের বিভ্রম নয়। আমি অবাক হয়েছিলাম, আমি ভেবেছিলাম এই নাটকটা কামাল ভাই নেবেই না, অথচ এই কামাল ভাই নাটকটা নিয়ে ঈদে চালিয়েছিলেন। যে কোনো ভিন্ন ধরনের টপিক, একটু ফর্মের বাইরে গিয়ে আলাদা রকমের টপিকস এর জন্য কামাল ভাই রীতিমতো মুখিয়ে থাকতেন। কামাল ভাই শুধু চাইতেন যেন কোনো নেগেটিভ মেসেজ না যায়। আমি কামাল ভাইকে নতুন করে আরেকবার পড়তে শিখি আমি যখন একটি টিভি চ্যানেলের অনুষ্ঠান প্রধান হিসেবে কিছুদিন দায়িত্ব পালন করেছিলাম। আমি তখন একটা জিনিস দেখেছি যে পৃথিবীতে খারাপ নির্মাণ এবং খারাপ লেখা পড়ার মতো যন্ত্রণাদায়ক কাজ আর একটিও নেই। এবং বেশিরভাগ সময় একটা লেখা যখন বুঝতে পারতাম প্রথম 2-3 পৃষ্ঠা পড়ে যেটা আসলে কিছু হচ্ছে না, ওটি আর পড়তাম না আমি। মানে আমার আসলে, কিন্তু আমি দেখেছি কামাল ভাই আমাদের দর্শকের গল্পের সময় যে লেখাগুলো পড়ে আমি বুঝতে পেরেছিলাম যে 500 পাতা পড়ে যে এটা আসলে হবে না কামাল ভাই, কামাল ভাই ওটিও শেষ পর্যন্ত পড়তেন, ও কি ধৈর্য! যদি কোনো না কোনো ভাবে ওর মধ্যে একটি অন্যরকম গুণ পাওয়া যায়। এবং প্রিভিউয়ের ক্ষেত্রে একটা নাটক কিন্তু প্রথম 10 মিনিট দেখেই আসলে বোঝা যায় যে নাটকটি কেন নেওয়া যাবে না। ওটিও উনি পুরোটা দেখতেন এবং দেখে খুব স্পষ্ট করে বলতে পারতেন কেন ওটি উনি নেবেন না। কামাল ভাইয়ের নতুনদের জন্য যে কামাল ভাইয়ের ফাইটটা ছিল, সেই যে ফাইটের জায়গাটা কিন্তু অনেক নতুন নির্মাতা তৈরি করেছে। আমি যখন ক্যারিয়ার শুরু করি তখন ইটিভি চলে গেছে, মানে বন্ধ হয়ে গেছে, এবং এনটিভি কেবল আসছে। ওই সময়টাতে 2001 সালের দিকে ক্যাথারসিস, আমি ইউনিভার্সিটি কেবল বের হই, ওই মানে এনটিভির শুরু এবং আমার ক্যারিয়ার শুরু অনেকটা একই রকম সময়ে। ওই সময়টাতে দেখেছি যে নতুন নির্মাতা, আমি তখন একদমই নতুন নির্মাতা, আর আমি খুব ঘরকুনো টাইপের, আমাকে না ডাকলে আমি যাই না কোথাও, লজ্জা পাই যেতে, আসলে যেতে চাই, যেতে মানে যাওয়াটা হয় না। তো কামাল ভাই একটা প্রোডাকশন জমা দিয়েছিলাম, তারপর থেকে কামাল ভাই ডাকতেন এবং ডাকলে পরে তার ওখানে যেতাম, এবং সেখানে গিয়ে কিন্তু ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে কাজগুলি করা হতো। একবার মনে আছে কামাল ভাই একটা বই আমাকে দিয়ে বললেন যেটা আমার বন্ধুর লেখা, সে থাকে বর্তমানে ওয়াশিংটনে, তার একটা বই, এই বইটা থেকে একটি গল্প আছে, শূন্য বৃত্ত, আব্দুল নূর। এই গল্পটি আমার মনে হয় একটা ভালো টেলিফিল্ম হতে পারে, তুমি গল্পটা নিয়ে আগে আগে পড়ে দেখো হয় কিনা। এভাবে আসলে দীর্ঘ সময় কামাল ভাইয়ের কাছে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, একটা জিনিস, যে জিনিসটা আমাকে উনি অনেক শেখানোর চেষ্টা করেছিলেন, আমি শিখতে পারিনি, এবং আমার মনে হয় আমাদের দেশের অনেক নির্মাতাই এখনো সেই বিষয়টা শিখে উঠতে পারেনি। তা হচ্ছে একটি গল্পর মধ্যে কিভাবে সাসপেন্স ধরে রাখতে হয়। উনি প্রায় একটা জিনিস বলতেন,
তোমার এই গল্প অর্ধেক যাওয়ার পরেও কিন্তু বাকিটা দর্শক বুঝে ফেলবে। গল্পের মধ্যে কৌশল, কিভাবে গল্পকে শেষ পর্যন্ত, শেষ সিন পর্যন্ত দর্শককে ধরে রাখার যে কৌশল, এটা কিন্তু একটা টেকনিক্যাল ব্যাপার এবং এটা শিখতে হয়। বেশিরভাগ সময় আমাদেরকে বলতেন যে তোমরা যারা আমাদের সাথে কাজ করো, বেশিরভাগ সময় তোমরা গল্প বলার ক্ষেত্রে খুব অনেস্ট। তোমরা একটা গল্প শুরু থেকে শুরু করো এবং অনেস্টি দিয়ে শেষ করো। এবং এটাও বলতেন যে তোমাদের স্কুলিংটা যেহেতু সাহিত্য থেকে হয়েছে, সাহিত্য কিন্তু অনেস্ট। কিন্তু টেলিভিশন নাটকে একটি সত্যকে গোপন করে রেখে সেই সত্যকে শেষ দৃশ্যে প্রকাশ করে এক ধরনের স্ক্রিপ্টিং তৈরি করা যায়, যে স্ক্রিপ্টিং থেকে মানুষ উঠতে পারে না। এই যে কোনো একটা বিষয়কে গোপন করে রেখে ধাপে ধাপে প্রকাশ করার যে কৌশলটা, গল্প বলার কৌশলটা, এই কৌশলটা বোধহয় সারা জীবন চর্চা করে যাচ্ছি, আমি এখনো শিখছি। লিখে অথবা নাচে সারা জীবন কামাল ভাইকে স্বীকার বা অস্বীকার করি আসলে আমার সময়টা কেটেছে। আমি যাই করি কামাল ভাইকে স্বীকার করি এবং অস্বীকার করি, আমি কিন্তু কামাল ভাইয়ের মধ্যেই ছিলাম। আমি যখন কামাল ভাইকে অস্বীকার করেছি, আমি তখনও দেখেছি যে অস্বীকার করার পরে যে নাটকটা লিখেছি ওটাও কামাল ভাইয়ের প্রভাব আছে, ওটা তো কামাল ভাইয়ের প্রভাব আছে। একসময় আমি ভাবতাম যে এই নাটকটা আমি এনটিভি কে দিবই না, এটা আমি দেশ টিভিকে দিব অথবা আর টিভিকে দিব বা অন্য কোনো চ্যানেলকে দিব। ওটা ওটা কামাল ভাইকে দেওয়ার পর ওটা যখন মাস্টার কমপ্লিট ডাউনলোড দিতাম তখন মনে হতো এটা কামাল ভাইকে দিলে কামাল ভাই অপছন্দ করতেন না। এভাবে অনেক সময় হয়েছিল এবং কামাল ভাই আমাকে সব বলতেন যে কি দীপঙ্কর, তুমি তো ভালো ভালো নাটকগুলো সব নিচে গিয়ে দিচ্ছ, আমাদেরকে দিচ্ছ না। কামাল ভাই, আমার ধারণা ছিল আপনি পছন্দ করবেন না, কিন্তু বানানোর পর এটা আপনার মতো হয়ে গেছে। উনি আসলে বিভিন্ন ভাবে খুব ভিতরে, মানে আমাদের জায়গায়। আমি একটা কথা বলে শেষ করব, মানুষজন সাধারণত চলে যাওয়ার পরে আমার খুব কম মানুষের সাথে দেখা করতে ইচ্ছা করে। আমার কাছে মনে হয় যে মৃত মানুষটাকে আমি দেখতে যাচ্ছি, এটা তার কোনো লাভ নেই, এটা আমরা যাই আসলে আমাদের জন্য, আমাদের ব্যাপারটা জানানোর জন্য। কিন্তু কামাল ভাইয়ের ব্যাপারটাতে আমি সত্যি সেদিন কেঁদেছি। আমার মনে হয়েছিল কামাল ভাইয়েরকে আমি শেষ দেখাটা দেখতে পাবো না, মানে আমার এই মানুষটাকে শেষ একটু মন ভরে দেখার খুব স্বাদ ছিল। মানে আর কিছু কারো ক্ষেত্রে কতটা কি হবে জানি না, মানে কোনো হয়তো অনেক মানুষ চলে যাবে এই সময়টাতে, কিন্তু আমি খুব মনে জোর ছিল যে কামাল ভাইয়ের কিছু হবে না। উনি নিয়ম মানা মানুষ, নিয়মতান্ত্রিক জীবনযাপন করে, ধূমপান করেন না, উনি ঠিকই উঠতে যাবেন এই জায়গাটা থেকে। এবং উনি যখন উনাকে দেখতে পাবো না, উনাকে খুব প্রাণ ভরে দেখার স্বাদটা ছিল আসলে। সেই একই ফিলিং আমাদের সবারই হয়েছে, আমি নিশ্চিত যে আজকে যারা আছেন এখানে আমাদের সঙ্গে তাদের সবারই হয়েছে। আমি সবশেষে মানে অনিমেষ আইচের কাছে একটু জানতে চাইবো, যেটা দীপঙ্কর বলছিলেন যে এক্সপেরিমেন্টাল কাজের ব্যাপারে তার একটা অনেক আগ্রহ ছিল, যেটা অবশ্য বাইরে থেকে আপাত দৃষ্টিতে আমরা হয়তো বুঝতে চাইতাম না বা ভাবতাম যে উনি হয়তো পছন্দ করবেন না এই ধরনের কাজ। তো আপনার কাজগুলো কিন্তু একটু গতানুগতিক ধারার বাইরেই হয়, তো সেগুলো কিন্তু আবার তার খুব পছন্দ ছিল। তো সেই সূত্র ধরেই তার সাথে আপনার কাজের অভিজ্ঞতাটা যদি বলেন। এই তো সবাই তো সবকিছু বলেই ফেললো, এটা আসলে খুবই দুঃখজনক এবং আনন্দেরও বলতে হবে, যে কারণ একজন অনুষ্ঠান প্রধান যিনি, তাকে নিয়ে যে এত মানুষের এত হাহাকার, এত কথা, এত স্মৃতিচারণ, এটাই তো অনেক। আমি মনে করি যে এটাও একটা প্রাপ্তির বিষয় কিন্তু, এবং এটার জন্য আমি ডিরেক্টর গিল্ডকে এবং সবাই কি বলবো, অনেকে মিডিয়ার অনেকেই কিন্তু মোস্তফা কামাল সাহেবের কথা কিন্তু দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছেন। আমরা তার সম্পর্কে যে কথা বলছি, তার কিন্তু রিটায়ারমেন্টের পরে আমরা তাকে পেয়েছি আসলে, এবং তাকে কখনো তার যৌবনকালে পাইনি। আমরা শুনেছি যে তিনি ছিলেন বিটিভিতে খুব উচ্চ পদে ছিলেন, তিনি জাতীয় পুরস্কার পেয়েছেন সঙ্গীতের জন্য, এগুলো আমরা পরবর্তীকালে জেনেছি। কিন্তু আমরা একজন মোটামুটি অপেক্ষাকৃত বৃদ্ধ লোককে আমরা পেয়েছিলাম, এনটিভি শুরু হয় 2002-03-এর দিকে। আমরা সবাই তো বলে ফেললাম বয়সে বৃদ্ধ হলো, মনে কিন্তু তিনি তরুণই ছিলেন সব সময়, মনের দিক থেকে প্রচন্ড তরুণ ছিলেন। কারণ আর যে কথাগুলো সবাই মিলে বলছিল, কথাগুলো আসলে এটা আসলে বয়স বাড়লে কিন্তু আমরা আসলে রক্ষণশীলতা অনুভব করতে পারি। এবং কালকে রাত্রে আমি একটা দেখছিলাম, মানে কালকেই মনে রিলিজ পাইছে, নামটা ভুলে গেলাম, টাকা পয়সা নিয়ে একটা গল্প। তো এখানে দেখাচ্ছিল যে ওই পাইপ ফেটে টাকা বের হয়, দেখছেন মনে হয় একজন। তো
ওই টাকার এগুলা নিচ্ছে, কিন্তু আসলে কিন্তু খুব কদাকার লাগছিল দেখতে। মোস্তফা সৈয়দ যে বারবার বলতো টেলিভিশন মিডিয়াম, সবকিছু দেখানো যায় না, ট্রু ইস্যু, একটু বয়স হলে আমরা বুঝতে পারি। তো আমার মনে হয় যে মোস্তফা সৈয়দকে আমরা যখন পাই এবং তার সঙ্গে যে এত কথাবার্তা এত কিছু, তার পিছনে একটাই কারণ, তার রুচি। এবং তার রুচির বহিঃপ্রকাশ কিন্তু ওই যে আমরা যে এখন যারা কথা বলছি, এছাড়াও অনেকেই আছে যারা বাংলাদেশের 2000 পরবর্তী নাটকের যে একটা পরিবর্তন আসে, সেই পরিবর্তনে যারা যারা ছিলেন, এখানে অনেকেই, আমি নাম বলে শেষ করতে পারবো না, তাদেরকে কিন্তু প্রধান পৃষ্ঠপোষকতা দিয়েছিল এনটিভি এবং মোস্তফা কামাল সৈয়দ বলবো। কারণ হচ্ছে যে অনেক ধরনের এক্সপেরিমেন্ট যেগুলো হয়তো আমাদের কাছে মনে হয় যে এগুলো আসলে সিনেমাতেও হয় না, অনেক দেশে, অনেক সিনেমাতে কিন্তু অনেক পার্শ্ববর্তী দেশ কিন্তু অনেক দেশের ভালো ভালো কন্টেন্ট, এত ভালো কন্টেন্ট নিয়ে কিন্তু সিনেমাও হয় না। আমাদের কিন্তু অনেক নাটক হয়েছে রিচ, বলবো যে সেই জায়গা থেকে আমার কাছে লাগে যে মোস্তফা সৈয়দের অবদান অসামান্য। এবং আমি শেষ অল্প একটু বলে শেষ হই যে আমার সঙ্গে এই মার্চের 14 তারিখ, আমরা 18 তারিখ থেকে লকডাউনে গেলাম, 14 তারিখ আমি এনটিভিতে গিয়েছিলাম যে কোনো একটা কাজের জন্যই। দীর্ঘ সময় আড্ডা হলো এবং ওই দিন না, আমি এটা অদ্ভুত ব্যাপার যে আমি না ছবি টবি তো কখনো তোলা হয় না, যে আমি আমার ক্যামেরা দিয়ে কারোর সঙ্গে মনে হয় সেলফি তোলা হয়নি, আমি তুলি না খুব সাধারণত। আমার একবার মনে হলো কি একটা সেলফি তুলি, আবার পরে মনে করলাম কি যে আবার ভাববে যে মরে গেলে পোজ দেওয়ার জন্য। তো ওইটা না আমি পরবর্তীতে, এবং আমি পরবর্তীতে কিন্তু আলফ্রেড খোকনের সঙ্গে কথা হচ্ছিল, যেহেতু আমার একটা কাজ করবার কথা ছিল বা কিছু এরকম একটা। আলফ্রেড খোকনকে বললাম যে কি অবস্থা, এটা আপনার এপ্রিলের। বললো যে ভাই বলেন না, উনি তো কামাল সাহেব তো প্রতিদিন অফিসে আসতেছেন, সবাই মানা করছে, তারপর অফিসে আসছে। তো আজকে ওনার মৃত্যুকে স্মরণ করে আমরা আবার একটু রিমাইন্ডার হিসেবে এটা নিতে পারি যে আসলে কিন্তু করোনা ভাইরাস কিন্তু এটার সঙ্গে কিন্তু আমার কাছে মনে হয় যে এই লাইভ যারা দেখছে কিংবা আমরা যারা কাজ করতে হচ্ছে অনেকেরই, আমার মনে হয় যে একটু সম্মান করে, একটু সরকার যেসব নির্দেশনা দিয়েছেন এগুলো মেনে চলা উচিত। এই তো, ঠিক আছে, নেক্সট ইস্যুতে যেতে পারি। ধন্যবাদ। আসলে হ্যাঁ, এই এই সচেতনতা আমাদের সবাই থাকতে হবে এবং আমরা আশা করবো, আমরা চাই যে সবাই সচেতনতাটা মেনে চলবে। তো আমরা আসলে তাকে স্মরণ করছি ঠিকই, কিন্তু সেই সাথে আসলে আমরা পরবর্তী প্রজন্মের, আমাদেরকে উনি যেভাবে তৈরি করেছিলেন পরিচালক হিসেবে, ভালো কাজ করার পিছনে তার যে প্রভাবটা, তার যে শিক্ষাটা, তার যে রুচিটা আমাদের উপর তিনি দিয়ে গিয়েছিলেন, সেটা আসলে পরবর্তী প্রজন্মের জন্য কিভাবে আমরা কতটুকু কি করতে পারি পরবর্তী প্রজন্মের পরিচালকদের জন্য, সেটা নিয়ে একটু কথা বলতে চাই। যেমন আমরা অনেক কথাই শুনলাম যে তার একটা আধুনিকতা ছিল, তার নিজস্ব চলন বলনে, তার কাজের মধ্যে, প্রত্যেকটা নাটকে একটা, যেটা প্রেমের, আমিও কিন্তু অবাক হতাম যে প্রেমের নাটকে মেসেজ থাকে কি করে, ভালোবাসার গল্পে কি মেসেজ দেবো আমরা, তাই না? এটা আমি একটু অবাক হতাম, কিন্তু উনি ওটাও খুঁজে বের করতেন কোনো না কোনোভাবে। গানের প্রতি তার একটা বিশাল ভালোবাসা ছিল, আবহ সঙ্গীতটা কতটা যথাযথ হওয়া উচিত হতে পারে সেটা নিয়ে তার খুব একটা মানে চিন্তা ছিল সবসময়। এবং আমার যেটা ভালো লাগতো যে পরিচালককে তিনি যেভাবে গুরুত্বটা দিতেন, একটা কাজের, একটা নাটকের পরিচালক হচ্ছেন সর্বময় কর্তা, সেই ব্যাপারটাকে উনি যেভাবে গুরুত্ব দিতেন, সেটা আসলে আমরা কি আসলে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য সেরকম কোনো উদাহরণ বা কাজ কি করে যেতে পারবো, বা আপনারা কি মনে করেন? যে কেউ বলতে পারে। আমি বলি, কাইন ভাই বলবে? হ্যাঁ, না বলো, আমি বলতে পারি। মানে হ্যাঁ, গানের বলুন। প্রসঙ্গে আসলে দেখে বলতে নাটকের অসংখ্য গান করেছি, মৌলিক বেশ কিছু আমার যতগুলো অনেকগুলো হিট, মানে হিট কথা বলতে অর্থে আর কি, অনেকগুলো জনপ্রিয় টেলিফিল্ম করা আছে টিভির জন্য। কামাল পাশা, এক্স ফ্যাক্টর, ভালোবাসি তাই, ভালোবাসি সবগুলোতে কিন্তু গান ছিল একটা একটা একটা। তারপরে আমি যখন মনফোরিং এর গল্প করতে গেলাম, তখন কাস্টিং খুঁজে পাচ্ছিলাম, তখন কামাল বলে তাহসান কেন, হাসান বলতেন না, তাহসান। বললো যে হ্যাঁ, তাহসান কি পারবেন, অভিনয় পারবে কিনা, উনি জোর করে বলেন না, একটু নীতি থেকেই না কি হবে। এবং তাহসানের অভিনয় এটাই শুরু ওই টেলিফিল্ম দিয়েই, মানে অভিনয়টা এর আগেও করেছে, অভিনেতা হিসেবে ফ্লারিশ করেছে,
এবং প্রত্যেকগুলো এরপর যতগুলো করেছি প্রত্যেকটাতেই একটা একটা করে গান গেয়েছে টেলিফিল্মে হাসান। এবং পরে এটা একটা ট্রেন্ডই হয়ে যায় এনটিভি টেলিফিল্মে, সবাই একটা একটা গান প্রত্যেক টেলিফিল্মে থাকে। ভাই এক পর্যায়ে একটা বলে একটা গান তো থাকবে, তাই না? এরকম তো এটা ওনার এক ধরনের ওর ইচ্ছা পছন্দের ছিল, ব্যাপার ছিল, পছন্দের নিজস্ব, ব্যাপার হ্যাঁ। ছিল যে নাটকের গানে আঁকা। তো এই এটা আমার একটা ইয়ে। কিন্তু আরেকটা জিনিস আমি একটু আমি জানি না, পরে আবার বলার সুযোগ আসবে কিনা। যে একটা সময় কামাল ভাই মানে প্রত্যেকটা চ্যানেলই এনটিভির মতো করে, এরপরে যতগুলো চ্যানেল এসছে সবগুলো কিন্তু এনটিভি হতে চলছে, টিভির মতোই প্রোগ্রাম সাজানো, লুক সবকিছু কিন্তু এনটিভির মতোই, আরেকটা এনটিভি হচ্ছে, এটা একটা চালুই হয়ে গেছিল কথা। এনটিভির এই লুকটা এই দাঁড় করানোর পেছনে কিন্তু মূল মানুষ ছিলেন মোস্তফা কামাল স্যার। এটা কিন্তু ওনার সবচেয়ে বড় ইটিভির যে ডিজাইন সাইমন ব্রিং করে দিয়েছে মিলিয়নের, তার চেয়ে একটা স্যাটেলাইট চ্যানেল যে কিরকম করে হবে সেটার আপনার চিন্তার পেছনের মানুষ কিন্তু কামাল ভাই ছিলেন। এটা ওনার একটা বড় অবদান। বেশ মাঝখানে আমি কামাল ভাইকে দেখেছি যে মানে একজন হেড অফ প্রোগ্রাম, এটা আমি দুঃখ হয় তখনও মাঝখানে দেখেছি যে অসহায় হয়ে গেছে। মানে এটা আমি বলবোই, মানে এটা বলবো, আমার ইচ্ছা হচ্ছে বলতে যে মানে বিপণন বিভাগের কাছে মানে একটা মানে প্রোগ্রাম এবং মার্কেটিং ডিপার্টমেন্টের কনফ্লিক্ট একটা পর্যায়ে যখন চরমে উঠে যায় মানে একটা পর্যায়ে কামাল ভাইকে আমার মনে হয়েছিল যে উনি আর বিরক্ত, উনি এদিকে দেখেনি না, এই একটা পর্যায়ে চলে এসেছিল। তখন আমাকে খুব মানে মাঝে মধ্যে মনে হচ্ছিল অসহায় লেগেছে, কিন্তু তখনও তবুও উনি লেগে থেকেছেন, তবুও উনি ওনার হাল ছেড়ে দেননি যে মানে মার্কেটিং এ ডিমান্ড থেকে যে এই করতে হবে, এরাই করতে হবে, এদের নিতে হবে, তবুও উনি ওনার মতো করে গল্পটা দেখার চেষ্টা করছেন। ঠিক আছে, এটা না হলে এটা দেখি কাজটা করে গেছেন। এটাই আমার মানে এখন ভাষায় আর কি, যে ভবিষ্যৎ প্রজন্ম মানে এই ধরনের কাজ করার আমরা কি তাদেরকে সেরকম গাইডেন্স দিয়ে আসলে পরবর্তী প্রজন্ম তৈরি করে যেতে পারবো কি না, বা আমরা সেই শিক্ষাটা আমরা কতটা কাজে লাগাতে পারবো? শাহিন ভাই যেটা বললেন ওই প্রসঙ্গে একটা কথা খুব গুরুত্বপূর্ণ, তা হচ্ছে যে মাঝখানে একটা সময় এমন চলে এসেছিল যে অনুষ্ঠান বিভাগের অনুষ্ঠান বাছাইয়ের উপরে কামাল ভাইয়ের নিয়ন্ত্রণ কমে গিয়েছিল। ওই সময়টাও কামালের সাথে আমার কথা হয়েছিল। পরবর্তীতে কিন্তু কামাল ভাইয়ের কাছে আবার পূর্ণ কর্তৃত্ব চলে আসে এবং অনুষ্ঠান বিভাগের যাবতীয় নিয়ন্ত্রণ আবার কামাল ভাইয়ের কাছেই চলে আসে। তার কারণ হচ্ছে যে এবং তার সাথে একটা বৈশিষ্ট্যের কথা আমি যোগ করবো এখানে। কামাল একটা জিনিস দেখেছি আমি এই টেলিভিশন মিডিয়াতে আসার পরে, এখানে না অনেকটা সম্পর্ক একটা বড় ভূমিকা রাখে। সম্পর্কের কারণে বন্ধুত্ব এবং একটা গ্রুপ একটা দল মিলে কাজ করে। কামাল ভাই কখনোই বোধহয় সম্পর্কের উপর ভিত্তি করে কাজ করেননি, কাজটা করেছিলেন যোগ্যতার উপর ভিত্তি করে। আজকে যাদের সাথে আমরা এখানে আছি প্রত্যেকের সাথে কামাল ভাইয়ের কিন্তু সম্পর্কটা যোগ্যতার জায়গা থেকেই, যোগ্যতার প্রশ্নেই কিন্তু কামাল ভাই আবার সেই তার পুরাতন নিয়ন্ত্রণটা পুরোপুরি ফিরে পেয়েছিলেন। তার কারণটা হচ্ছে এনটিভি কিন্তু শুধুমাত্র কন্টেন্ট দিয়েই এক নম্বরে ছিল শুরুর থেকে। যে দেশে আমার বলা হতো যে বাংলাদেশের মানুষজন নাটক দেখে না, সেরকম একটি দেশে নাকি শুধুমাত্র নাটক দিয়ে একটা চ্যানেল এক নম্বরে থাকতে পারে, সর্বোচ্চ বিজ্ঞাপনে টাকা পেতে পারে। তার মানে কিন্তু বাংলাদেশের মানুষজন নাটকটা দেখে। কামাল ভাই ঠিক যেই দর্শকের জন্য নাটকটা তৈরি করতে চেয়েছিল, যে দর্শকটা একটু রুচিশীল গান শুনে, যাদের বাসায় নিয়াজ মোহাম্মদের সিডি আছে, জীবনানন্দের বই আছে, বা একটি হয়তো কি বলবো যে ভালো উপন্যাস আছে, যে মধ্যবিত্ত শ্রেণী যখন থেকে সরতে আরম্ভ করেছে টিভি নাটক থেকে, তখনই কিন্তু টিভি নাটকটা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এবং এই মধ্যবিত্ত রুচিশীল শ্রেণীকে ধরে রাখার জন্য কামাল ভাই যে রুচির মানদণ্ডটা তৈরি করেছিলেন সেটা খুব গুরুত্বপূর্ণ ছিল। তাহলে আমরা এই মধ্যবিত্ত শিক্ষিত দর্শক শ্রেণীকে আমাদের টিভি নাটক থেকে হারাতাম না।
এবং এই মানদণ্ডটা কিন্তু তিনি তৈরি করেছিলেন কিন্তু আপনাদের দিয়ে। মানে আমি বারবার সেই কথাটাই বলতে চাইছি আর কি, যে আপনারা সেই ভূমিকাটা পালন করেছিলেন, তিনি আপনাদের দিয়ে করিয়েছিলেন, তাই না? তো সোহেল আরমান বা এজাজ মুন্না, দোদুল, আপনারা যদি কিছু যোগ করতে আমি চান এই আমি বিষয়টাতে, আমি যে একটু শুধু অ্যাড করি, আচ্ছা। সেটা হচ্ছে যে শাহিন ভাই আর দীপন যে জি। কথাটা বললো, এখানে আমি একটা জিনিস অ্যাড করতে চাই যে ভবিষ্যৎ প্রজন্মকে আসলে এক্সপেরিয়েন্স আর স্ক্রিনে যেই ভালো কাজগুলো আমরা করার চেষ্টা করেছিলাম, সেই কাজগুলো ছাড়া তো আসলে পৃষ্ঠপোষকতা বা এনকারেজ করার মতো কোনো কাজ বা আমাদের কাছে কোনো উপাত্ত হাতে নাই, সত্যি কথা যেটা। কারণ আমরা এখানে কেউই কিন্তু কোনো বড় এজেন্সি অথবা কন্টেন্ট সাপ্লায়ারদের কোনো সংস্থার মূল লোক আমরা না। আসলে আমরা শুধুই হচ্ছে ফ্রিল্যান্সার, আমরা মেকার। আমরা শুধু আমাদের যে কাজগুলো করে গেছি কোনো চ্যানেলে, ভালো কাজগুলো, সেগুলো আমাদের পরবর্তী প্রজন্মের কাছে আমরা এক্সাম্পল হিসেবে রেখে যেতে পারি, বা আমরা সেটাই দেখতে বলতে পারি ওদের, যেটা তোমাদের জন্য একটা গাইডলাইন হতে পারে। আর মোস্তফা কামাল সৈয়দ যখন বিপণনের কাছে একসময় ধরাশায়ী, সেই সময়টাতে আমরা কাজ করেছি এনটিভির জন্য, কিন্তু সেটা এজেন্সি থ্রু হয়ে কাজ করেছে, এবং আমরা তখনও দেখেছি যে একটি চ্যানেল ঠিক টপ থেকে কিভাবে একেবারে একটা মিডিয়াকর জায়গায় চলে যাচ্ছে, শুধুমাত্র তার মোস্তফা সৈয়দের মতো এরকম একজন এফিশিয়েন্ট, এস্থেটিক্যালি এত রিচ একজন মানুষকে অ্যাভয়েড করার কারণে। সেটাও কিন্তু আমরা দেখেছি, এবং শাহিন ভাই সেটাই কিন্তু বলছিল বারবার। এবং আমার কাছে যেটা আমার মনে আছে যে আমার একটা কোন একটা সামহাও একটা এজেন্সির কাজ আমি করে দিয়েছি। আচ্ছা, আমি একটু আমি এই বিষয়টা নিয়ে আসলে অতটা গভীরে বা বিস্তারিত না গিয়ে আমরা বরং পরের ভবিষ্যতের কথাটা একটু বেশি আলোচনা করি। উনি যে পরিবেশটা আমাদের জন্য তৈরি করে দিয়েছিলেন ভালোভাবে যথাযথভাবে কাজ করার ক্ষেত্রে, সেই পরিবেশটা তো এখন আমাদেরকেই বরং পরবর্তী প্রজন্মের জন্য তৈরি করতে হবে, তাই না? সেটা আমি একটু জি সোহেল ভাই। হ্যাঁ, আমি একটা কথা বলতে চাই যে এখানে আমরা সবাই এমন গল্পগুলো করছি, আমি নিজের গল্পগুলো সবার ভিতরে দিতে পারছি, মনে হচ্ছে আমি মানে বসা, সবাই যেভাবে গল্পগুলো বলছে মনে হচ্ছে এই ঘটনাগুলো আমার সাথে হয়েছে। তো এখন ভবিষ্যৎ প্রজন্মের জন্য বা আগামীর জন্য ভালো নাটকের উদাহরণ তো আমাদের কামাল কাকা নিজেই। কারণ এখানে অনেকে বলেছেন যে উনি বিপণনের সময় যখন উনি হাল ছেড়ে মানে একটুখানি হতাশ হয়ে গিয়েছিলেন, তারপর উনি হাল ছেড়ে দেন। এই জিনিসটা যদি আমাদের সবার ভিতরে কাজ করে যে হাল ছাড়া যাবে না, মানে হয়তো আমরা যে ভালো কাজগুলো করেছি তখন হয়তো ইউটিউব এত জনপ্রিয় ছিল না, এখন হয়তো ইউটিউবটা আসছে, আরো অনেক প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। এই সময়ে ভালো কাজ করার আমি যদি কামাল কাকার কিছু পেয়ে থাকি বা কিছু শিক্ষা পেয়ে থাকি, তাহলে আমার কাছে ওইটাই মনে হয় যে উনি যখন হাল ছাড়েননি, উনি হাল না ছাড়তে হয়তো চলে গেছেন আমাদেরকে ছেড়ে, এই একটা লাইনটাই আমাদের উপরে একটা উৎসাহ হতে পারে যে কামাল কাকা যদি উৎসাহ না মানে হাল না ছাড়তে পারে, তাহলে আমরাও এরকম একটা বিষয় নিয়ে আমরা কথা বলতে পারি, অথবা আমরা ভালো কিছুর জন্য হয়তো হাল ছাড়াটা যাবে না। আমার কাছে এরকম একটা মনে হয় যে এরকম, আমি জানি না কে কি মনে করবে, কিন্তু আমার কাছে মনে হয় কামাল কাকা নিজেই একটা উদাহরণ হয়ে আছে। মানে ওনার এটাই তো আমাদেরকে, উনি যেটা আপনারা সবাই বললেন যে আপনাদের সঙ্গে প্রথম পরিচয় হয়েছে ঠিকই, কিন্তু কাজের মাধ্যমে আপনাদের কাজ দিয়েই তার সাথে আপনাদের পরিচয় হয়েছে। এবং আপনাদের যেটা দীপন বলছিল যে এখানে সবাই কিন্তু তার নিজের যোগ্যতার বলেই কামাল ভাইয়ের সাথে, মোস্তফা কামাল সৈয়দের সাথে অন্তরঙ্গ হয়েছে বা সহকর্মী হয়েছেন বা পরে কাজ করেছেন একসঙ্গে। তো সেইটা তো একটা বিশাল গুণ, এটা তো আমাদের সকলের এই গুণ থাকে না বা থাকতে পারেও না। তো সেই গুণটা নিয়েই যদি আমরা একটু কথা বলতে আলোচনা করতে পারি, মুনা ভাই বলতে পারেন, অনিমেষ বলতে পারেন, যে এই যে আপন করে নেওয়া একজনকে। আমি একটা জিনিস বলতে পারি, যেটা হচ্ছে যে আমরা জানি যে আমাদের সকলের জীবনে নানা উত্থান পতন থাকে, ফ্লাস্ট্রেশন থাকে। তো উনি তো ওনার সাথে সম্পর্ক ছিল শুধু কাজের, তা কিন্তু নয়, কাজের বাইরেও একটা সম্পর্ক ছিল। সম্পর্কটা ছিল এই রকম যে যখন আমি মনে করেন বা আপনি বা যে কেউ অনেক ডিপ্রেসড, হ্যাঁ, কারণ আমি ব্যক্তিগতভাবে আমার ডিপ্রেশন কখনো শো করি না, কেউ দেখতেও পারবে না, বোঝেও না। তো আমি তো নিয়মিত এনটিভিতে যেতাম, তো এটা উনি মার্ক করতেন, যখন দেখতেন যে অনিয়মিত উনি ফোন করতেন
হ্যাঁ। একদিন আমাকে ফোন করেছেন, উনি ফোন করে বললেন যে কি ব্যাপার, আপনি আসেন টাসেন না? তা আমি বললাম কামাল ভাই না, এই একটু ঝামেলার মধ্যে আছি। তো বলে আমি জানি। তখন আপনি জানেন কি করে? বলে হাসলেন একটু, বলে হ্যাঁ হ্যাঁ জানি জানি। শোনেন, মোটিভেট করে কিভাবে মানুষকে দেখেন। উনি আমাকে তখন বললেন, মোটিভেট করছেন, উনি আমাকে বলেন দেখেন জীবন আপনার দিকে অনেক কিছু ছুড়ে দিবে, মনে করেন সেগুলো ভালো কিছু না, খুব খারাপ কিছু, কিন্তু সেগুলোকে আপনাকে একসেপ্ট করতে হবে, এবং একসেপ্ট করার পরে আপনি এটাকে ট্রান্সফর্ম করবেন পজিটিভ দিকে। তার মানে এখানে উনি পজিটিভ খুঁজছেন। নাটকে যেমন গল্পে যেমন পজিটিভ করতেন, আমার জীবনের ক্ষেত্রে উনি বলছেন যে আপনি নেগেটিভ জিনিসটাকে পজিটিভলি চিন্তা করছেন না কেন, আপনি সেভাবে চিন্তা করেন। এইভাবে উনি তখন আমার মননে উনি সাংঘাতিকভাবে কি বলবো মানে প্রবেশ করলেন, এবং আমাকে উনি বদলে দিতে শুরু করলেন, এবং আমার জীবনাচরণ, আমার ভাবনার জগৎ অনেকখানি জায়গা জুড়ে কামাল ভাই তখন নিয়ন্ত্রণ করা শুরু করলেন। মানে অবচেতনভাবেই আমি নিয়ন্ত্রিত থাকলাম কামাল ভাইয়ের এই ধরনের মোটিভেশনাল কথাবার্তা দ্বারা, এবং আমি নিজেকে বদলে ফেললাম আপাদমস্তক। এবং উনি সবসময় বলতেন যে মানুষকে ক্ষমা করতে শেখো, মানুষকে ক্ষমা করতে শেখেন, ক্ষমা করতে শেখেন, দেখবেন আপনি কত উদার হবেন, আপনি অনেক ভালো থাকবেন। তো তখন থেকে আমি মানুষকে ক্ষমা করতে শিখলাম যে আচ্ছা ঠিক আছে, বলেছে বলুক না। তো এইভাবে উনি মানুষকে মোটিভেট করতেন, এবং উনি অনেস্ট লোককে অনেক মূল্যায়ন করতেন, যিনি সৎ তাকে উনি মূল্যায়ন করতেন। এবং আমার মনে আছে একটা ছোট্ট ঘটনা বলি, আমাকে একটা অ্যান্ড্রে হেপবার্নের একটা ছবি, অস্কার উইনিং ছবি, গেস হুজ কামিং টু ডিনার, উনি আমাকে ডিভিডি দিলেন, দিয়ে বললেন এটা দেখেন। তো আমি দেখলাম, দেখার পর বললেন দেখছেন? জি, এইটা আপনি আমার এখানে টেলিফিল্ম করবেন। তো আমি বললাম কামাল ভাই এটা তো বর্ণবাদ নিয়ে লেখা, শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গদের নিয়ে, তো এখন আপনি চিন্তা করেন। তো যাই হোক, আমি চিন্তা করে একটা চিত্রনাটক দাঁড়া করাবার পর উনি খুব পছন্দ করলেন, কিন্তু আমি ভয় পেয়ে গেলাম আমি নির্মাণ করতে পারবো তো। তো আমি ওনার কাছে গিয়ে সরি বললাম যে আমি এটি বানাবো না। উনি চেয়ার থেকে উঠে আমাকে জড়িয়ে ধরলেন, জীবনে প্রথম জড়িয়ে ধরলেন, আমি বানাবো না, উনি জড়িয়ে ধরলেন, বলে আপনার এই কাজের জন্য ধন্যবাদ, যে আপনি অনেস্টি দেখিয়েছেন এবং আপনি এটি বানাতে পারবেন না, আপনি স্বেচ্ছায় বলেছেন, সেজন্য ধন্যবাদ আপনাকে। তা আমি বলে কিন্তু আপনার স্ক্রিপ্টটা কি হবে? আপনার কামাল ভাই কিছু করার নেই, স্ক্রিপ্ট আমি কি করবো আর। পরে উনি যেটা করলেন, 1 বছর পার হয়ে গেল, হঠাৎ করে একদিন ফোন করলেন ঈদের আগ দিয়ে, বললেন যে ফরিদি সাহেব আপনার সঙ্গে যোগাযোগ করবেন, হুমায়ুন ফরিদি। ওই যে একটা স্ক্রিপ্ট দিয়েছিলাম গেস হুজ কামিং টু ডিনার, দিয়ে দেন, উনি করুক। এটাও করতে হুমায়ুন ফরিদি ভাই নির্দেশনা দিয়েছিলেন। সেটাই, মানে অনেস্টির একটা মূল্য ওনার কাছে ছিল। অবশ্যই। এবং ওই যে সেই কথাটাই আর কি ঘুরে ফিরে আমরা বারবার ওই কথাটাই বলছি, যে উৎসাহ দেওয়াটা, অনুপ্রেরণা দেওয়াটা, মোটিভেট করাটা, এবং কারো কোনো কাজে কোনো রকমের খারাপ কিছু চোখে না পড়া। মানে আমার সবসময় মনে হচ্ছে উনি আমাদের বন্ধু মানুষ ছিলেন, বয়সে এত মানে বড় আমাদের চাইতে, কিন্তু বন্ধু ছিলেন, এবং সবসময় আমাদের কারো কোনো ক্ষতি চাইতেন না, আমাদের ক্ষতি হোক সেটা কাজে হোক বা ব্যক্তিগত জীবনে হোক, সেটা চাইতেন না। এবং এই উদার মনস্কতা থেকেই আসলে তার সাথে আমাদের একটা অন্যরকম আন্তরিক সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল, এবং যেটা আমাদের কাজেও প্রভাব পড়েছিল বলে আমার মনে হয়। টেলিভিশন প্রোডাকশনের ক্ষেত্রে কৌশিক দা ওনার একটা খুবই দুর্লভ ধরনের মানে গুণ বা কথা আছে, যেটা আমি খুব মেনটেন করি আমার সারাটা জীবন। উনি আমাকে একটা জিনিস শিখিয়েছেন, বলেছেন যেন যখন কোনো অতিথি আসবে তাকে খাবার দেবে যেন প্লেটটা ভরা থাকে। যদি এমন হলো যে তুমি প্লেটটা ভরতে পারলে না, তাহলে প্লেটটা ছোট করে দাও, যেন প্লেটটা ভরা থাকে, যেন তোমার মনে, তোমার যেন কার্পণ্য। একবার একটা বিয়ে বাড়ির সিন শুট করেছিলাম, তো টিভি নাটকে যা হয় যে বিয়ে বাড়ির সিন শুট করার জন্য অত পরিমাণ লোকজনকে আনা সম্ভব হয় না, তো ছাদের মধ্যে আমরা একটা অ্যারেঞ্জ করি। উনি সেক্ষেত্রে বলেছিলেন যে যদি পুরোপুরি ব্যাপারটাকে বিয়ে বাড়ির মতো করে অ্যারেঞ্জ করা না যায়, তাহলে সিনটি দরকারই নেই, মিউজিকের উপর দিয়ে, কথার উপর দিয়ে চালিয়ে দাও, কিন্তু একটা মানে আধাআধি ধরনের নির্মাণ করা না করে, সেটাই হচ্ছে তা দেখানোর জন্য ওই জিনিসটা আমি সবসময় মেনটেন করার চেষ্টা করেছি সবসময় জুড়ে। ইভেন আমি সিনেমাতেও ওই জিনিসটা করেছি, যে জিনিসগুলো প্রপারলি দেখাতে পারবো না ওটা দেখাবো না, যেটুকু পারবো ওটুকু প্রপারলি দেখাবো, এবং এমন ভাবে দেখাবো যেন দর্শকের মনে হয় যে এটাই আমি চেয়েছিলাম, এখানে আমার কোনো ব্যর্থতা নেই।
অবশ্যই আমরা এবার একটু অন্য প্রসঙ্গে যাই। তার অন্যান্য যেসব শখ ছিল আমরা কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম। কবিতা খুব পছন্দ করতেন, গান তো তার একটা পছন্দের জায়গা ছিল অবশ্যই। আমরা সবসময় বিভিন্ন প্রোডাকশনে তার পরামর্শ অনুযায়ী গান আমরা ব্যবহার করেছি এবং তিনি নিজেও অনেক মানে আমাদের সাহস দিয়েছেন বা পরামর্শ দিয়েছেন। তো আমি জানি না, দোদুল তো খুব ভালো গান গায়, তার কোনো পছন্দের গান আপনি একটু আমাদের গিয়ে শোনান কামাল ভাইয়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে। আমার বোধহয় নেটওয়ার্কটা এখনই ডিস্টার্ব করবে। না 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 না, আমরা শুনতে চাই আজকে দোদুলের এই গুণের কথা আমরা জানি এবং আমি জানি যে কামাল ভাই নিজেও খুব খুশি হতেন আজকে আপনার কণ্ঠে গান শুনে। কৌশিক এত ভালো ভালো গান শোনা মানুষ। আমরা আসলে আসলে যে ব্যাপারটা কি, ওই মানে একটা মানুষকে শুধুমাত্র মানে তার আনন্দ ক্ষণটাকেও তো আমরা মনে করতে চাই, স্মরণ করতে চাই, তাই না? আসলে এই মুহূর্তে উনি গান অসম্ভব ভালোবাসতেন, মানে গান বুঝতেন, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে উনার পাশেই বসতেন হচ্ছে মোজাক্কের চাচা, যিনি খুব নাম করা একজন লিরিসিস্ট ছিলেন, এবং উনার খুব বড় ভালো ভালো কিছু গান আছে যেগুলো রেডিও এবং টেলিভিশনে পপুলারিটি পেয়েছিল পরে। আমার এই মুহূর্তে উনার খুব প্রিয় গান বলে কিছু আমার মনে পড়ছে না, কিন্তু উনি গান পছন্দ করতেন এবং কিছু শিল্পীর গান এপার বাংলা ওপার বাংলা মিলিয়ে উনি পছন্দ করতেন। আমি আসলে খুব কি আকস্মিক ভাবে এখন এটা মনে করা খুব টাফ, তবে আমি চারটা লাইন, আমি উনার একজন খুবই প্রিয় শিল্পী, আমারও প্রিয় শিল্পী, আমাদের সবারই প্রিয় শিল্পী, আমি 4টা লাইন একটু গাই উনার স্মরণে। সেটা হচ্ছে মান্নাদের একটা গান আর কি, এটা আমি 4টা লাইন একটু আমি ট্রাই করি, আমি জানি না আসলে সবাই এখানে গান বোঝা মানুষ, আমি ট্রাই করি। এটা আসলে কামাল চাচাকে উদ্দেশ্য করেও বলতে পারি আর কি। জি জি। কথা দাও, কথা দাও, আবার আসবে, কথা দাও আবার আসবে, এমনি করে ভালোবাসবে, দিন যাক সেই ভরসা, কথা দাও, কথা দাও আবার আসবে, এমনি করে ভালোবাসবে, দিন যাক সেই ভরসা, কথা দাও, কথা দাও আবার আসবে। শুধু এই কথাটুকু নিয়ে এ বিদায় দেব খুশি হয়ে, শুধু এই কথাটুকু নিয়ে এ বিদায় দেব খুশি হয়ে, শুধু এই কথাটুকু নিয়ে এ বিদায় দেব খুশি হয়ে। থ্যাংক ইউ। আরে দুদুল দুদুল ফাটায় দিছো। না ভালো ভালো, অসাধারণ হয়েছে। আমার লিরিক্স মনে থাকে না, তুই গান করিস আমি জানতাম, কিন্তু এত ভালো যে গান করিস, কঠিন একটা গান। দোদুল তো জাতীয় পুরস্কার প্রাপ্ত আরে কি শিল্পী, মানে শিশু পাকা শিল্পী। পোক্ত করে গাইছে। কাজেই আমি নিশ্চিত যে কামাল ভাই নিশ্চয়ই শুনছেন, দেখছেন তার গান, তার কারণ এত স্নেহ করতেন দোদুলকে উনি। তো সবকিছু মিলে আর গানের কথাটা, কামাল ভাই ক্রিকেট ম্যাচও ভালো হ্যাঁ ভালো খুব পছন্দ করতেন। ক্রিকেট, হ্যাঁ এক্স্যাক্টলি, আমি এটাতে আসতে যাচ্ছিলাম যে আমি যখনই তার রুমে যেতাম আমি কিন্তু দেখতাম তিনি বসে বসে ক্রিকেটের যে ফ্যান, পুরনো ইউটিউবে বসে বসে পুরনো ক্রিকেট ম্যাচ দেখছেন। যেদিন পাকিস্তান, বাংলাদেশ এবং ইন্ডিয়া যে কোনো 3টা দেশের খেলা হতো, উনি কোনো কন্টেন্ট নিয়ে বসতেন না। না একদম না, না হয়ে যেত এবং এটা কিন্তু খুব ভালো বলছে মুন্না, যে আমি কিন্তু খেলার শিডিউল দেখে কিন্তু ওনার রুমে ঢুকতাম। হ্যাঁ, আগে জিজ্ঞেস করতাম, আলমকে জিজ্ঞেস করতাম কি অবস্থা, বলে না খেলায় মশগুল, আজকে ঢুকতামই না। একটা জিনিস খেয়াল করে দেখবেন যে কামাল ভাই কিন্তু কখনোই আমাদের কারোর সাথে বাজেট নিয়ে কখনোই কোনো কথা বলেননি, এবং উনি এটা প্রোডাকশন করতে গেলে যে বাজেট লাগে উনি বিলিভ করতেন, এবং উনি এটা পাশের রুমে বলতেন যে এ পাশের রুমে হবে, ও পাশের রুমে হবে, কিন্তু বাজেটটা নিয়ে উনি কখনোই যে কম টাকায় বানান এরকম কিছু কখনোই
উনি কন্টেন্টটা নিয়েই এবং মেকিংটা নিয়েই, নির্মাণটা নিয়েই, এবং শিল্পী নির্বাচনের ক্ষেত্রে কামাল ভাইয়ের মাধ্যমে অনেক শিল্পী এসেছে। কারণ উনি শিল্পী নির্বাচনের ক্ষেত্রে অনেক অনেক শিল্পীর নাম বলতেন যাদেরকে আমি চিনতাম না। উনি বলার পরে আমি তাদের ওই ছবি দেখতাম, ভিডিও দেখাতেন, একটু একটু করে তাদের সম্পর্কে আমি তথ্য রিসার্চ করতাম, দেন আমি কাস্টিং করতাম। তো উনি শিল্পীদেরকে ভালো কাজ যেসব নাটক প্রিভিউ করতেন সেখানে যদি নতুন কোনো শিল্পীর অভিনয় তার তাহলে ভালো reference লাগতো, দিত, right, তার হ্যাঁ। নাম এবং টেলিফোন নাম্বারটা তিনি লিখে রাখতেন। একটা ডায়েরি ছিল যেখানে সব শিল্পীদের নাম, টেলিফোন নাম্বার লেখা আছে, এবং আমি এটাও দেখেছি যে সেই নবীন শিল্পীদের তিনি আপনাদের নাম, আমাদের নাম, টেলিফোন নাম্বার দিয়ে বলতেন যে এদের সাথে যোগাযোগ করেন, এদের সাথে কাজ করেন, তাইলে আপনার ভালো হবে। তো এবং আমি দীপনের যে কথাটা যেটা বললো না যে এই কন্টেন্ট নিয়েই উনি ব্যস্ত থাকতেন, উনি কখনো বাজেট নিয়ে ওনার খুব একটা যে পয়েন্ট থাকতো বা উনি কথা বলতে চাইতো সেটা না। আমার ধারণা আমাদের সবার অভিজ্ঞতা একই হবে যে আমরা বাংলাদেশে যতগুলো চ্যানেলে কাজ করেছি আমরা বোধহয় হাইয়েস্ট বাজেট বোধহয় এনটিভি থেকেই প্রোভাইড পেয়েছি। অলওয়েজ কন্টিনিউ। আমি একটু অনিমেষের কাছে জানতে চাই যে আপনার সঙ্গে কি এরকম কোনো রকমের কোনোদিন কোনো মানে মতবিরোধ বা পরে আবার সেটা মতানৈক্যে পৌঁছানো গেছে, এরকম কোনো ঘটনা কি আছে কন্টেন্ট নিয়ে? না, কামাল ভাই আসলে বলতেন, ওনার কিছু কিছু বক্তব্য ছিল এখন ভালোর জন্যই বলতেন নিশ্চয়ই। অনেক সময় অনেক কিছু উনি খুব মানে বহুল চর্চিত যে উনি তো আসলে উনি একটু রক্ষণশীল ছিলেন, এটা খুব স্বাভাবিকভাবেই, যেহেতু টেলিভিশনে কাজ করতেন ভালোই চাইতেন আসলে। অনেক কিছুই বলতেন আসলে এটা দেখানো যাবে না, সেটা দেখাতাম না, কেটে গেল ঝামেলা শেষ। এবং অনেক সময় কিন্তু রিশুট করার জন্য একটা মানে দাবি করতেন আর কি, অধিকার বলে বলতেন যে না এটা রিশুট করে দেন। না, রিশুট করতে বলেন না এরকম বলতে কিন্তু আমরা রাজি হতাম না কখনো। প্রবণতাই ছিল অনেক নৃশংসতার দিকে, নৃশংস প্রবণতা ছিল, হাত কেটে পড়ে যাচ্ছে, পা কেটে পড়ে যাচ্ছে। কামাল ভাই আমাদের মধ্যে অনেক দিয়ে রক্ত বের আমি হচ্ছে। ফিল করছি। জি শ্যাম ভাই, আপনার সাউন্ডটা কম শোনা যাচ্ছে। মানে এক ধরনের এবার সেন্স অফ, এক ধরনের পজিটিভনেস ওনার কাজ করছে। এই যে আমি এই কথাটাতে আসতে যাচ্ছিলাম, অনেকের উপরই মানে অন্য চ্যানেলে গেলাম, এটাও কেন জানি মনোযোগ পছন্দ করতেন না। একদমই করতেন না। এবং অন্য চ্যানেলের কোনো নাটক যদি আমাদের তার পছন্দ হতো এসে জিজ্ঞেস করতেন যে এই নাটকটা আমাকে দিলেন না কেন, একদম সরাসরি জিজ্ঞেস করতেন, এই প্রশ্নটা সরাসরি করতেন একদম। ওইখানে গেলেন, এটা যদি আমাদের এখানে হতো, আমার এখানে চালাতেন কত ভালো হতো, মানে এক ধরনের একটু হালকা অভিমানও মাঝে মধ্যে। উনি একবার এমনও বলার চেষ্টা করেছেন যে আপনারা শুধু আমাদের কাজই করবেন, এরকম একটা যদি মীমাংসায় আসতে চাই তাহলে কি করতে হবে। ওই যে ওনার একটা বললাম না, অধিকার জন্মে গিয়েছিল আমাদের সকলের উপর, তার কারণ উনি এতটাই সাহায্য করেছিলেন। আপনারা তো আমাদের আমাকে বলতেন আপনি তো আমাদের। একদম আমার সাথে একবার হয়েছিল একটা নাটকে, ঈদের নাটকে শিল্পী নির্বাচন নিয়ে তার সাথে একটু মতবিরোধ হয়েছিল, এবং বেশ ভালোভাবেই হয়েছিল আর কি। আমি কিছুতেই রাজি হচ্ছিলাম না তার পছন্দ, তিনি যাকে সাজেস্ট করছেন তাকে নিয়ে কাজটা করতে, কারণ আমার মনে হচ্ছিল আমি যাকে ভাবছি তাকে দিয়ে কাজ করলে অনেক ভালো হবে। এবং উনি এক পর্যায়ে রেগে গিয়ে বলেই দিয়েছিলেন যে ঠিক আছে আপনি কাজটা করেন, যদি আমাদের পছন্দ না হয় আমরা চালাবো। মানে উনি এতটাই মানে থাকেন না, কিন্তু উনি আবার, এবং আমার যেটা সবচেয়ে বেশি আমার ভালো লেগেছিল, ওই নাটকের শুটিং কখন হবে সেটা কিন্তু উনি জানতেন, দিনটা জানতেন, এবং উনি কিন্তু আমাকে ফোন করেছিলেন শুটিংয়ের দিনে ফোন করে জানতে চেয়েছিলেন যে কাজটা কি হচ্ছে, আপনি যাকে নিয়ে কাজ করছেন ও কি ঠিকমতো কাজটা করতে পারছে। এই যে তার মাথার মধ্যে এটা রয়ে গেছে যে আমি কাজটা করছি এবং আমার কাজটা ভালোভাবে আমি করতে পারছি কি পারছি না, বা উনি যেটা ভাবছেন, উনি যেই পর্যায়ে যে মানদণ্ডে ভাবছেন সেভাবে হচ্ছে কিনা, এটা কিন্তু একটা আমার মধ্যে একটা অন্যরকম একটা অনুভূতি তৈরি করেছিল আর কি, যে উনি কিন্তু আমার কথা ভাবছেন, আমার নাটকটার কথা ভাবছেন। এই যে পরিচালকদের যে এটা মানে পরোক্ষভাবে একটা সাহস জুগিয়ে যাওয়া বা একটা মানে সমর্থন জানিয়ে যাওয়া, এটা আমি আসলে আর কারোর মধ্যেই দেখি। আমি আমার অন্যান্য কাজের ক্ষেত্রেও আমি কখনো দেখিনি এটা। এই অনন্য গুণটা তার মধ্যে একটা, কি বলবো, তাকে একটা অন্য জায়গায় নিয়ে গিয়েছিল, অন্ততপক্ষে আমার কাছে। আমি জানি যে আমি নিশ্চিত যে আপনাদের সবার কাছে মানে একটা বিষয় বলা দরকার, সমষ্টিগত একটা সিস্টেম কিন্তু একজন শক্ত মানুষকেও তার জায়গা থেকে কিছুটা চ্যুত করে, কিছুটা পরিবর্তিত করে। যেমন হচ্ছে যে কামাল ভাইয়ের সাথে 2001 থেকে 2010-এর কামাল ভাই
আর 2011 থেকে 2018 কামাল ভাই কিন্তু একটু আলাদা ছিলেন। যেমন আমরা একসময় 2001 বা 2 এর দিকে ঈদের সময় আমার এমন নাটক উনি নির্বাচন করেছেন যে নাটকটা হ্যাপি এন্ডিং নয়, শেষে গিয়ে বিয়োগান্তক। কিন্তু উনি আবার কিন্তু আমার কাছে এসে 2010-11-12 দিকে চেয়েছিলেন যেন ঈদের সময় আমি খুব লাইটার ভ্যান বা এই ধরনের হালকা নাটক দেই, কারণ তাকে এক ধরনের বোঝানো হচ্ছিল যে এই ধরনের নাটকগুলোই নাকি বেশি চলবে। আমি বলতাম যে কামাল ভাই, আপনি তো একসময় এই ধরনের নাটকগুলোকে সিলেক্ট করেছেন, আপনি ঈদে চালিয়েছেন এবং তার বর্ণনাও তার প্রমাণও আমার কাছে আছে। যেমন নানা রকমের নাটক, ভিন্ন রকম বিষয় নিয়ে আপনি কাজ করেছিলেন। আমার একটা নাটক ছিল গোল্ডেন রেশিও, আমি কনফার্ম ছিলাম নাটকটা কামাল ভাই নেবে না, কামাল ভাই নাটক খুব পছন্দ করে বিনা কারেকশনে একবারই বলেছিলেন যে তুমি চালানোর ডেট কবে কবে মাস্টার দিতে পারবে, আমি অডিওটা ঠিক হলে পরেই আমি এটা নিয়ে ফেলবো। তো পরের দিকে 2010-এর দিকে কিন্তু কামাল ভাইকেও আমরা এক ধরনের বলাতে, এই সিস্টেম কামাল ভাইকে দিয়ে এক ধরনের বলানোর চেষ্টা করেছে যে ঈদ মানেই হাসির খুশির বিষয়গুলো হতে হবে, লাইটার ভ্যান হতে হবে। এবং সেই ক্ষেত্রে আমিও কিন্তু ঈদের জন্য একটু হালকা নাটকগুলো করেছি। তো যে সময়টাকে, যে বিশ্বাসটাকে নিয়ে কামাল ভাই এনটিভিটা তৈরি করলেন এবং যে বিশ্বাসের জোরে এনটিভি 1 নম্বর চ্যানেল হিসেবে তৈরি হলো, সেই কামাল ভাই কিন্তু একসময় বিপণনের কাছে এক রকমের পরিবর্তিত হতে শুরু করেছিলেন। একটু ছোটখাটো আপোষও করেছিলেন যে ঈদটা নয় হালকা কিছু দিয়ে পার হয়ে যায়। এই যে চাপটা কিন্তু ক্রমশ ক্রমশ আমাদের টিভি নাটক থেকে আমাদের দর্শকদেরকে সরিয়েছে। আজকে টেলিভিশন দর্শক থেকে অনেকখানি দূরে একটা জায়গায় অবস্থান করে। এটা তো আমরা বহুদিন থেকেই বলে আসছি। জি জি, আমি একটা বিশেষ কথা মনে হলো। জি বলুন বলুন। কামাল কাকার একটা নেপথ্যে কণ্ঠ দেওয়ার ব্যাপার ছিল, সেটা আমরা সবাই জানি। এবং এইসব দিন রাত্রিতে যখন তার ভরা কণ্ঠে মানে প্রত্যেকটা এপিসোডে শুনতাম, সেটা শুনে কিন্তু মানে তার কণ্ঠের প্রেমে পড়ে গিয়েছিল আমার ব্যক্তিগতভাবে। এবং উনি কিন্তু শেষ দিন পর্যন্ত বাংলাদেশ বেতারে কিন্তু নাটকে অভিনয় করে গেছেন। হ্যাঁ, শ্রুতি নাটকে অভিনয় করে গেছেন। এবং তার যে কণ্ঠ, ওই যে মানে সেটার মধ্যে কেমন যেন একটা মানে মনে হতো যে একটা পুরুষ, একটা ভরা কণ্ঠের পুরুষ সমস্ত ইতিহাস সমস্ত বলে দিচ্ছে, এরকম একটা ব্যাপার আমি খুঁজে পেতাম। তো আমি বহু চেষ্টা করেছিলাম আমার 3 পুরুষে, তারপরে জল রঙে কামাল কাকাকে বলেছিলাম যে কামাল কাকা আপনি আমি এসে দিয়ে বলে দেবো যে ওই গলাটা আমার নেই এখন, খুব স্ট্রেটলি বলতে, মানে এখন আর আমি ওইভাবে বলতে পারবো না, আর আমার মনে হয় না এখানে। তো ওই যে গানের ব্যাপার নিয়ে আমার একটা কথা মনে হলো যে নতুন যখন গান গেল, তখন আমি যখন 3 পুরুষ নাটকটা করি তখন আমাকে হঠাৎ করে কামাল কাকা বলেন যে সোহেল, টাইটেলটা এমন ভাবে করো যেটা, আমি হঠাৎ নাটক বাদ দিয়ে টাইটেল মানে 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 পোকা হয়ে গেলাম যে কাকা টাইটেল মানে টাইটেল কিভাবে করবো, কেমন একটা ভাবে কিছু করো যে যেখানে টাইটেলটা দেখে নাটকটা দেখতে বলবে অনেক, বা টাইটেলটার মধ্যে কিছু একটা থাকে। এবং টাইটেলটা অসাধারণ একটা টাইটেল ছিল একদম। হ্যাঁ, তারপরে আবার ওই গানটা যখন ইব্রা টিপুকে দিয়ে করাই, মুজিব ভাই যখন আমি মুজিব ভাইকে যখন বললাম 3 পুরুষ নাটকের প্রযোজক যিনি, যে কামাল ভাই তো কামাল কাকা তো একটা চাই, গান চাই, আচ্ছা করেন, আচ্ছা ইব্রা টিপুকে বলা হলো গানটা করার জন্য, তারপর কে গাইবে সেটাও কামাল কাকা বলে দিল যে কাকে কাকে তোমার চিন্তা করতে হবে। আমি বললাম যে আগুন গাইলে কেমন হয়, খুব ভালো হয়, তুমি গানটা যা উড়ে যাওয়ার সময়ের পাখিটা, এই গানটা গাওয়ানোর পরে তখন আবার যখন গানটা শুনলে তখন কামাল কাকা আবার বললেন এটা পিকচারাইজ করতে হবে একটু ডিফারেন্ট ভাবে। আমার এখনো মনে পড়ে টাইটেলের জন্য তখন 3 দিন শুটিং করা, ইন্ডিভিজুয়ালি সেট ফেলে সবাইকে এনে এবং যার যার ইমোশন দিয়ে টনি রাজ ভায়োলিন বাজাবে, বাবার কান্নার চোখের দৃশ্য থাকতে হবে, তারপরে এক একজনের ইমোশন এক্সপ্রেশনস এর উপরে টাইটেল করাটা, এবং এই যে গান দিয়ে সেটা বোঝানোর ব্যাপার। আর গানের ব্যাপারে তখন এটা উনি কেন বলেছিলেন আমি পরে বুঝতে পেরেছি, যখন নাটকটা শেষ হয়ে মানে যখন অনেক দূরে এগিয়ে গেছে তখন আমাকে একদিন বললো অনেক মাঝখানে কিছু মিউজিক ভিডিও করেছিল, মিউজিক ভিডিওগুলোর মধ্যে মানে কেমন জানি একটা ওয়েস্টার্ন ফিল আছে, কেমন জানি বাংলাদেশের কথা নাই, এরকম আমার কাছে মনে হতো। মানে তোমরা ফটোগ্রাফি নিয়ে খুব বেশি ভাবছো বা একটা দৃশ্য পটে কিছু ভাবছো, কিন্তু একটা মিনিং তৈরি হচ্ছে না। আমাকে বললো যে গানের সুরের সাথে কথার সাথে কোথাও যেন একটা মিনিং তৈরি হচ্ছে না।
সেই মিনিংটা একদম গানের যে কথাগুলো থাকতে হবে সেই কথা অনুযায়ী দৃশ্য তৈরি করতে হবে এমন না। এবং নৌকার কথা থাকলে তুমি নৌকার শট ধরছো, নদীর কথা থাকতে নদীর শট ধরছো, এরকম যেন না হয়, একটু ভিন্ন কিছু যেন হয়। এই যে গান নিয়ে একটা নাটকের টাইটেল সং হতে পারে বা সেরকম, যে এটাও কিন্তু কামাল চাচার অবদান আমার অবশ্যই, কাছে। যেটা বলছিলাম আবহ সঙ্গীত, এবং আরেকটা জিনিস নিয়ে তার খুব একটা মানে কি বলবো, তিনি খুব সচেতন ছিলেন বা খুব আমাদেরকে পার্টিকুলারলি বলতেন, সেটা হলো সেট ডিজাইন বা আর্ট ডিজাইন নিয়ে, আর্ট ডিরেকশন নিয়ে নাটকের ক্ষেত্রে। এবং এই ক্ষেত্রে আমি জানি যে অনিমেষের সাথে তার অনেক অনেক আলোচনা হয়েছে অনিমেষের নাটকগুলোর ব্যাপারে। সে ব্যাপারে যদি আমাদের কিছু বলেন অনিমেষ, যে কিভাবে তিনি আপনাকে সাহায্য করতেন বা তার সাথে আপনার আলাপ আলোচনা করতেন। স্পেসিফিক, উনি তো আসলে সূক্ষ্ম রুচিবোধের মানুষ, সুতরাং উনি না আমাদের ওই প্রজন্মের কিন্তু অনেককে আপনি পাবেন অনেক স্তর পড়ালেখা করা মানুষ, বিস্তর সূক্ষ্ম রুচি মানুষ, যারা ওই সময় যারা বিটিভিতে কাজ করতেন কিংবা যারা ওই সংশ্লিষ্ট যারা ছিলেন অভিনয় করতেন, তাদের কিন্তু বিস্তর জ্ঞান জ্ঞান বলবো যে তাদের শিল্পকলার সবগুলা শাখাই তারা জানতেন। মোস্তফা কামাল সৈয়দও তার ব্যতিক্রম ছিলেন না, তাকেও দেখতাম যে তিনি অ্যাপ্রিসিয়েট করতেন। তিনি একটা, আমরা যে তখন তো আমাদের মনে আছে 2001-এর পরবর্তী সময়ে তখন কিন্তু এই সিনেমা বানাতে না পেরে নাটক বানানোর এক ধরনের প্রয়াস, তো বিভিন্ন ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাঙ্গেল, উদ্ভট মেটাফোর, উদ্ভট রূপক হাজির করার প্রয়াস ছিল আমাদের অনেকেরই। সে থেকে কিন্তু আপনি এনটিভি কিন্তু আমরা মোস্তফা কামাল সৈয়দ কিন্তু সুপার স্তর ছিলেন। তিনি কিন্তু মানে দেখে মনে হতো যে তুমি কোনোই উদ্ভট মানে অদ্ভুত কোনো প্রসঙ্গ মানে যেটা সেটা পছন্দ করেন না কিংবা আপত্তি তুলবেন, উনি কিন্তু এগুলা আগেও আলোচনা হয়েছে, তো উনি কিন্তু এগুলা খুব মানে স্বচ্ছন্দ নিয়ে গ্রহণ করতেন। উপরে উপরে ওনাকে যতটাই না রক্ষণশীল মনে হতো, ভিতরে ভিতরে কিন্তু উনি ভয়ানক রকমের উদারচেতা ছিলেন, যে কারণে কিন্তু আজকের এই বসা, মানে আমি শুধু আর্ট ডিরেকশনের কথা বলবো না কিংবা শিল্পী নির্দেশনার কথা বলবো, আমি বলবো যে ওভারঅল কন্টেন্ট নিয়ে যে ওনার যে এক্সপেরিমেন্ট, যে সকল কন্টেন্ট উনি নিতেন, এবং এই যে কথায় তো কথা বাড়ে, অনেক কথা আসে, যে কথাই বলতে চাই না, তারপরে বলতে হয় যে ওই সময়ের যে টেলিভিশন নাটকের, আমাদের টেলিভিশনের যে মান উপরের দিকে চলে যাচ্ছিল, তার পিছনে কিন্তু এই সকল লোকের প্রচন্ড প্রভাব আছে। তারা যে সকল মানে এখন যে নাটকের মান খারাপ বলবো না, কিন্তু টেলিভিশন নাটক আসলে যথেষ্টই ধ্বংসের পথে, মানে আমার কাছে লাগে, হইতে পারে অন্যদের কাছে অন্য মত, কিন্তু আমার কাছে লাগে টেলিভিশন নাটক আগের সেই মানে আর নাই। সুতরাং আমার মনে হয় যে এই যে পথ পরিক্রমায় মোস্তফা কামাল সৈয়দদের মতো মানুষদের সম্ভব অবদান আছে, তাদের অবদানের কথা। এবং আজকে আমি খুবই ধন্যবাদ জানাতে চাই যে এই যে আজকে উদ্যোগ নেওয়া হয়েছে ডিরেক্টরস গিল্ডের পক্ষ থেকে, যে একটি আমাদের একজন প্রয়াত একজন শিল্পী কিংবা শিল্প পৃষ্ঠপোষককে নিয়ে অনুষ্ঠান, আমরা যেন প্রত্যেকটা সৃজনশীল মানুষের পিছনে পাশে থাকতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ অনিমেষ। এবং মুন্না ভাই এবং শাহিন ভাই, আপনাদের কাছে একটু জানতে চাই যে সবাই যে কথাটা আমরা বলছিলাম যে মানদণ্ড তৈরি করা, সেই 2001-এর পর থেকে বা 2003 সালের পর টিভি যখন আসলো, এবং আপনারা যে দীর্ঘ ধারাবাহিকগুলো করেছেন, সেখানে যে গল্পের মানে কি বলবো কাঠামোটা বা গল্পের গতিটা ঠিক রাখার ক্ষেত্রে, তাই না, মানে আপনাদের তো এটা সবসময় চেষ্টা করতে হয়েছে যাতে দর্শকরা মানে গল্প থেকে সরে না যায় বা একটু বোর্ড না হয়, যে গল্পের গতিটা ধরে রাখা, সাসপেন্সটা ধরে রাখা। এবং এটার ক্ষেত্রেই তো কামাল ভাইয়ের একটা, যেমন তিন পুরুষের ক্ষেত্রে আমার স্পষ্ট মনে আছে যে একটা জমজমাট গল্প, ইমোশনাল গল্প, মানুষ দর্শককে আটকে রাখার ক্ষেত্রে, তো সেই সময়টা আসলে আপনারা মানে কিভাবে পার করেছেন, আমি সেটা আসলে খুব জানতে চাই। কারণ এখন আসলে ভাবে কাজ করেন না আপনারা, আমরা কাজ করি না অত মানে মনোযোগ দিয়ে বা অত সময় নিয়ে কাজ আমরা করি না, কিন্তু সেই সময়টার কথা একটু জানতে চাই, যাতে এখন যারা তরুণ এসছে, যারা পরে আরো কাজ করবেন, তাদের কাছে এগুলো একটা উদাহরণ হয়ে থাকতে পারে। অবশ্যই কে বলতে চান আগে, মুন্না ভাই, শাহিন ভাই বা সোহেল ভাই? আসলে বিষয়টা এরকম যে কামাল কাকাকে নিয়ে মানে আমাদের বিক্ষিপ্তভাবে এত কথা মনে পড়ছে, এত ভাবে আমরা তাকে চিন্তা করছি, স্মরণ করছি। আসলে এটার জন্য কিন্তু ডিরেক্টর গিলকে আমি ধন্যবাদ জানাই, কারণ
এত কথা, এত সুন্দর একটা, আসলে আমার একটা কথা এখানে না বললেই না, আমি এই কথাটা বলতে চাচ্ছি। আসলে আমরা না বুড়ি মানুষদেরকে এরকম হারিয়ে খুব কষ্ট পাই, তারা জীবদ্দশায় কতটা মূল্যায়িত হয় এটা নিয়ে কিন্তু মানে যেহেতু কথাটা এইভাবে আসলো যে ভবিষ্যৎ প্রজন্মে কিভাবে এগুলো রাখবে বা ধরে রাখবে নাটকগুলো, তো আমার কেন জানি মনে হয় যে আমাদের কোথায় যেন একটা মানে পরিবর্তনের প্রয়োজন আছে, যে আসলে যারা গুণী মানুষ, যারা আসলে কারিগর গড়ার নেপথ্যে কাজ করে, একটা তো কারিগর কাজ করছেনই, কারিগর নতুন নতুন সৃষ্টি করছে, সৃষ্টির পেছনে যিনি এই সৃষ্টিকারীকে আবিষ্কার করছেন, তারা আসলে অনেক মানে অনেক অনেক নিচে মানে হারিয়ে গেছে, অনেক নিচে আমার মনে হয় চাপা পড়ে গেছে, তাদেরকে বের করে আনা। এবং আমার কাছে মনে হয় এখনো কামাল কাকুদের মতো এখনো অনেক গুণীজন আছে যাদেরকে হয়তো আমরা খেয়াল করছি না অথবা আমরা বুঝতে পারছি না। তাদেরকে মূল্যায়ন করার মাধ্যমেই মনে হয় যে তাদের কাজগুলো, যে কামাল কাকায় যে আমরা এই এতগুলো 6 জন বা এই এত 7 জন ডিরেক্টর এখানে আছি, আমাদের প্রত্যেকের সাথে তার এত চমৎকার চমৎকার কাজ, এত সুন্দর সুন্দর কাজ, এই কাজগুলো আমি চাই যে এগুলো আসুক এনটিভিতে, জি টেলিকাস্ট হোক। আমার মনে হচ্ছে ওর জি টেলিকাস্ট, আমার মনে 3 পুরুষ হয়েছে, 2বার হয়েছে। তো আমার মনে হয় এগুলোর মধ্যেই খুঁজে বের করে নেওয়া দরকার যে আমাদের আরো ট্যালেন্ট, আরো আমাদের এই যে নেপথ্যের শিল্পীরা যারা আছেন তারা কিরকম আছেন, এবং তাদেরকে নিউ জেনারেশনের কাছে পৌঁছে দেওয়া, তাদের কাজগুলোকে বুঝিয়ে দেওয়া, এটা একটা কাজ, একটা কাজ হওয়া দরকার বলে আমার মনে হয়। যে কামাল কাকাকে আজকে ডিরেক্টরস গিল্ড যে সম্মানটুকু দিচ্ছে, যেভাবে স্মৃতিচারণ করছে, এরকম ডিরেক্টরস গিল্ডের এই কাজটাকে আমি খুবই পজিটিভ দিয়েছি, খুবই ভালো লেগেছে। এরকম আরো কিছু যদি যারা বেঁচে আছেন তাদেরকে নিয়েও যদি হয়, তাহলে আমার মনে হয় যে নিউ জেনারেশন তাদেরকে চিনবে। হয়তো আমরা তো একজন মারা গেলে তার কিছু কিছু জিনিস চারণ করার জন্য বলি, কিন্তু বেঁচে থাকতে যদি কেউ কেউ মূল্যায়িত হয়, আমার মনে হয় এটা নতুনরাও অনেক অনুপ্রেরণা পাবে বলে আমার মনে হয়। আচ্ছা, আমি বলি এবার, আপনি যেটা বলছিলেন যে গল্পটা বড় বড় ধারাবাহিকগুলো কিভাবে হ্যান্ডেল করাতেন আর কি, গল্প জমজমাট থাকতো কি করে। তো যে জিনিসটা কামাল ভাই করতেন সেটা হচ্ছে যে প্রথম আমরা 13 পর্ব যখন লিখে দিতাম, গল্পটা তো দাঁড়িয়ে গেল, দাঁড়ানোর পরে উনি জিজ্ঞেস করতেন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল চরিত্রগুলো কিভাবে রান করবে, কার সাথে তার কি ইন্টারাকশনস হবে এবং এর পরিণতি কি হবে, কত নাম্বার এপিসোডে গিয়ে কি হবে, ডিটেইলিংটা উনি জানতে চাইতেন। এবং আমরা সেভাবেই একটা ধারণা তাকে দিতাম যে এইভাবে ক্যারেক্টারটা ডেভেলপ হবে এবং এইভাবে গিয়ে তার পরিণতিটা ঘটবে। এটা এইভাবেই মানে হতো। এই কারণে একটা কন্ট্রোল ছিল কামাল ভাইয়ের ওই নাটকটার উপরে বা ওই ধারাবাহিকটির উপরে, এবং তখন আমরাও জানতাম যে আমি কি বলে এসেছি। লেখার সময় যেহেতু আমরা নিজেরা লিখতাম, মনে থাকতো যে আমি কি বলে এসেছি এবং আমাকে কি করতে হচ্ছে। তো এই যে কন্ট্রোলিংটা ছিল ওনার হাতে, এই কারণে আমার মনে হয় যে আমরা বেলাইনে যাইনি, আমরা সহজ সরল পথেই আমরা এগিয়েছি আমাদের নাটকগুলো নিয়ে, এবং এই কারণে এনটিভির তখনকার নাটকগুলো এতটা সফল ছিল। এটি হচ্ছে প্রধান একটি কারণ বলে আমি মনে করি কামাল ভাই। আর কামাল ভাই ছিলেন একটা খোলা কাগজ বলতে পারেন। কামাল ভাইকে নিয়ে ব্যাখ্যা করতে পারে যেমন প্রাজ্ঞজনেরা ব্যাখ্যা করতে পারেন তাকে নিয়ে, তার কাজ নিয়ে, তেমনি আজকের দিনে 2020-এ যে নতুন পরিচালকটি এনটিভিতে নাটক করেছে সেও তার সম্পর্কে দুটো কথা বলতে পারবে। কারণ উনি ওই সময় থেকে এই সময়ে 2020 পর্যন্ত একটা ব্রিজ উনি তৈরি করেছেন, যেই ব্রিজের ধারাবাহিকতায় আমার মনে হয় যে ইয়াং জেনারেশন যারা আছে তারা সমৃদ্ধ হতে পারবে বলে মনে করি। আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আমরা এখন শাহিন ভাই আপনার কাছে শুনি। জি আস্তে আস্তে একটা ছোট্ট কথা সবার কাছে আমরা আসবো, সবার কাছে আসবো। একটা মজার বিষয় মনে পড়ে গেল কামাল ভাই সম্পর্কে। তো কামাল ভাই একবার নাটকের প্রিভিউতে একটা মাস্টার ফ্রেমে বড় লাইট করেছি, তো কামাল ভাই আমাকে বললো লাইট দেখে, লাইট সবখানেই দিলে আর শিল্পীর ফেসেই দিলে না। আমি যখনই পরবর্তীতে মানে শুটিং করতাম, তো সাধারণত আমাদের যারা ডিওপি তারা বিভিন্ন জায়গায়
ডেপথ করে লাইক করতে পছন্দ করে। আমি তখন বলতাম যে সবখানেই দিলে আর ফেসেই দিলে না। এবং আমি আমার শুটিং এর সময় যেটা বলতাম যে দেখো, যখন যদি এনটিভির কোনো নাটক থাকতো, আমি লাইটম্যান বা ডিওপি কে বলে দিতাম যে দেখো এটা কিন্তু এনটিভির নাটক, কাজেই তুমি বেশি এক্সপেরিমেন্ট করতে যেও না লাইটিং নিয়ে, কামাল ভাই কিন্তু কমপ্লেন করবেন পরে। সো ওই জিনিসটা নিয়ে অথচ আমাদের অথচ দেখেন এই কামাল ভাই কিন্তু এক্সপেরিমেন্টে কি চূড়ান্ত ছিলেন। আমার প্রথম দিককার নাটকের নামগুলো ছিল কিরকম উল্টো পাল্টা। একটা নাম ছিল ক্যাথারসিস, একটা ছিল 435 টাকা 75 পয়সা, একটা ছিল সাদা রাতের মানুষ, একটা গোল্ডেন রেশিও, একটা টকিং কার। আজকের দিনের ছেলেমেয়েরা যখন এই ধরনের গল্প নিয়ে চ্যানেলে যায়, নাম শুনেই বলে যে এগুলো চলবে না, এগুলো তারা শুনবেই না, তারা সমস্ত অন্যরকম কিছু গল্পের নাম শুনতে পছন্দ করেন। তো এই মানুষটা কিন্তু ওই যে প্রগতিশীলতার মানে একটা রক্ষণশীলতার একটা মোড়কে অসম্ভব প্রগতিশীল একটা মানুষ, যেটা বললো আধুনিক মানুষ কথা বললো অনিমেষ, এই মানুষটা কিন্তু আমাদেরকে এরকম বিপরীত বিপরীত গল্প নিয়ে, বিপরীত বিপরীত ঘটনা নিয়ে, অন্যরকম প্লট নিয়ে, অন্যরকম নাম নিয়ে কাজ করতে অনেক রকমের উৎসাহিত দিয়েছেন, জায়গা দিয়েছেন, স্পেস দিয়েছেন। এবং কামাল ভাই না থাকলে আমার মনে হয় না যে আমি আজকের মতো জায়গায় আসতে পারতাম, এবং আমার মতো হয়তো আরো অনেকেই টেলিভিশন নির্মাণ বাদ দিয়ে অন্য কিছু করতো, বা নির্মাণ করলেও হয়তো তার শশ অবস্থানে কামাল ভাই ছাড়া নাও থাকতে পারতো। ধন্যবাদ দীপন। শাহিন ভাই কিছু বলুন। মানে আমরা মানে যে সময়টা পার করে এসেছি 2010-2010-12 পর্যন্ত সময়টা পার করেছে, আমার মনে হয় না পরবর্তী প্রজন্মের মেকাররা সেই সময়টা পাবে। চ্যানেলের সাথে আলাপ আলোচনা, কামাল ভাইয়ের সাথে আলাপ আলোচনা করে কাজ করা, ওনার গাইডেন্স দিয়ে কাজ, সেই কালচারটাই, সেই ইয়াটাই নাই। ভবিষ্যতে টেলিভিশন তো যে ওর বিভিন্ন প্ল্যাটফর্ম গুলো আসছে, অনলাইনে চলে যাচ্ছে কাজ, সেইখানে তো এই প্র্যাকটিসটা জানি না কিভাবে হবে। এটা বোধহয় পাবে না। আমরা যা পেয়েছি দ্যাট ইজ দ্য গোল্ডেন টাইম ফর আস। আমার এটা ব্যক্তিগত এটা আর রেপ্লিকেট হবে না। এখানে এদুর পর্যন্ত মেমোরি উইল হ্যাভ টু চেরিশ যে এটাই পেয়েছি, এইভাবেই এই প্র্যাকটিসে আর কাজ এখন পরেও না হবে কিনা অবসান আমার মনে হচ্ছে অ্যাকচুয়ালি এটা হয়ে গেছে, সেটাই আমরা আর যেটা ধারাবাহিকের ক্ষেত্রে মানে যেটা ওনার সবচেয়ে বড় ছিল যে উনি গল্পটা মানে ফ্যামিলি ড্রামা দিকে জোরটা দিতেন। ওনার একটা বেস্ট ফিচার ছিল উনি কাস্টিংটা উনি খুব ভালো বুঝতেন। মানে এই ক্যারেক্টার এই কাস্টিংটা আপনার করার ভালো হবে, সাজেশন গুলো খুবই হতো, এটাও একটা সাকসেসের একটা বড় কারণ ছিল। এবং ক্লিফ হ্যাঙ্গারটা সবসময় চাইতেন যে ক্লিফ হ্যাঙ্গারটা যাতে থাকে। ক্লিফ হ্যাঙ্গার তো আপনারা দিতে পারেন না, আপনাদের হয় না, আমাদের এখানে 18 মিনিট হলেই কেটে দেন আপনারা, এই সবসময় একটা ন্যাগিং মধ্যেই রাখে। আমরা শেষ কথা এটা যে কামাল ভাই আমাদের ভিতর পজিটিভিটি একটা দিয়ে গেছেন, এটা মানি না মানি, এখনো দর্শক কি ফিল করবে, দর্শককে আঘাত দেব কিনা, দর্শক সেই জিনিসটা ভাবনাটা অবচেতন ভাবেই কাজ করে, এটা আমাদের মধ্যে আছে। এবং ওনার সংস্পর্শে যারাই এসছেন, যারাই এখন তরুণ, আরো আমাদের যে জুনিয়ররা যারাই কাজ করছে, তারাও কিছুটা হয়তো পেয়েছে। তো এটা এরা ক্যারি করবেন। সামনের দিনের কন্টেন্ট অনেক বেশি টাফ, অনেক বেশি অন্যরকম, অনেক বেশি জটিল দিকে যাচ্ছে আমরা। কিন্তু ওনার হ্যাঁ বলুন। আমার যেটা মনে হচ্ছে উনি যেটা আমাদের শিখিয়ে দিয়ে গেছেন সেটা আসলে আমরা তো ধারণ করেছি অবশ্যই, সেই শিক্ষাটাই এখন আমাদের কাজের মধ্যে দিয়ে প্রতিফলন করে এবং ভবিষ্যতের প্রজন্মের কাছে কিভাবে এটা আবার পৌঁছে দেওয়া যায় সেই চেষ্টাই হয়তো আমাদের করতে হবে। আপনি যেটা বলছিলেন যে সময় তো বদলে গেছে, সেই সময় তো এখন আর নেই, তাই না? দোদুল শেষ করি, বলুন কিছু। আমি আসলে শেষে ডিরেক্টর গিলকে অনেক ধন্যবাদ দিতে চাই আজকে, যে সবাই ধন্যবাদ দিয়েছে অলরেডি। আমি শেষে ডিরেক্টর গিলকে বলতে চাই যে আমাদের সবাইকে কামাল চাচা সম্পর্কে আমাদের মনের কথাগুলো বলে তাকে একটা শ্রদ্ধাঞ্জলি দেওয়ার সুযোগ করে দিয়েছে, সেই জন্য ধন্যবাদ। আর আমি মনে করি যে মোস্তফা কামাল সৈয়দের মতো এরকম একজন মানুষ যার আসলে
যে কখনো স্বীকৃতির জন্য আসলে কাজ কাজ করেনি, করেনি। কখনোই করেনি। অবশ্যই কিন্তু আসলে যদি আমরা এভাবে দেখি যে আমাদের বিনোদনের জগতে বিভিন্ন মাধ্যমে কাজ করার জন্য তো জাতীয় পর্যায়ে অনেক পুরস্কার থাকেই। তো টেলিভিশন যদি বিনোদন এবং শিক্ষার একটি ক্ষেত্র হয় এবং সেখানে যদি মুস্তাফা কামাল সৈয়দের অবদান যদি অনেকখানি হয়ে থাকে, সেটা যদি আমরা স্বীকার করতেই থাকি, তাহলে মুস্তাফা কামাল সৈয়দকে তো মরণোত্তর একটা পুরস্কার তো আমাদের দেয়াই উচিত, একটা সম্মাননা দেওয়া উচিত। তো সেই জায়গাটা নিয়ে আমার মনে হয় যে আমাদের যারা মানে ক্ষমতায় আছেন বা যারা এখন এখন যারা আছেন, তারা তো কালচারকে অনেক বেশি প্রেফার করেন, কালচার মাইন্ডেড মানুষদেরকে অনেক সাপোর্ট করেন। তারা একটু ভাববেন, কারণ মুসলমান সৈয়দের মতো মানুষকে যদি আমরা স্বীকৃতি না দিতে শিখি, জাতি হিসেবে কিন্তু আমাদেরই ব্যর্থতা হবে আলটিমেটলি। তো সেই জায়গাতে আমার মনে হয় যে আমাদের প্রয়োজনেই আমার মুসলমান সৈয়দের মতো মানুষকে একটা স্বীকৃতি দিয়ে অনেকদিন বাঁচিয়ে রাখা সম্ভব। বা আমার মনে হয়, আমি জানি না আসলে, আমার ভাষা ঠিক হচ্ছে না আমি জানি, বাট সবাই নিশ্চয়ই বুঝতে পারছে আসলে কি করা উচিত। উনি তো আসলে, আমি জানি আপনারা হয়তো একমত হবেন আমার সঙ্গে, যে উনি আসলে স্বীকৃতিটা আমরা সবসময় দেখতাম, ওনাকে কখনো আমরা সামনে আনতে পারতাম না, কোনো সবকিছুই পিছনে থেকে উনি আসলে বিহাইন্ড দ্য ক্যামেরা, মানে রিয়েল অর্থে বিহাইন্ড দ্য ক্যামেরা পার্সন ছিলেন। উনি কখনোই সেভাবে স্বীকৃতির, এবং আমার কেন জানি কখনো এটা মনেও হয়নি তার সাথে আমি যতটা মিশেছি বা কথা বলেছি বা পরিচয় ছিল, যে উনি স্বীকৃতির আশাটাও করেছিলেন জীবদ্দশায়। আমি জীবদ্দশার কথা বলছি, কিন্তু কখনোই উনি এটা নিয়ে কোনো কথাও বলতেন না, এবং তার মধ্যে কারণ কৌশিকদা উনি উনার ক্যারিয়ারে জাপান গভর্নমেন্টের কাছ থেকে যে চিঠিটা পেয়েছিলেন, নেভার এন্ডিং রিভার, সেই চিঠিটার 4টা লাইন আমার কাছে আছে, সেখানে লেখা আছে যে জাপানি সরকার তারা এই নাটকটি দেখেছে এবং তারা 17 লাখ ভিউয়ারশিপ হয়েছে, এবং তারা বিশ্বাস করে যে এটি একটি আন্তর্জাতিক মানের টেলিভিশন প্রযোজনা, এবং সেটা তারা প্রথমবার বাংলাদেশ থেকে কোনো প্রোডাকশন, আমরা তো এখন বিদেশ থেকে ডাবিং সিরিজ নিয়ে এনে ডাব করে চালাই, প্রথম বাংলাদেশের কোনো প্রোডাকশন যেটা বাইরে বিক্রি হয়েছে জাপানের মতো জায়গায়, সেখানে ডাবিং করে জাপানিরা দেখেছে। এটা অনেক বড় একটা, এটা কত বড়, এটা চেয়ে বড় স্বীকৃতি আর কি হতে পারে, এটা তাই না? প্রথম আন্তর্জাতিক পুরস্কার বাংলাদেশের প্রোডাকশনের কোনো একটা, সেটা মুস্তাফা কামাল সৈয়দ এটার সাথে অনেক ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। এটা অনেকেই জানে না, তরুণ প্রজন্ম জানেই না। তা তো অবশ্যই, সেটাই আমাদের আসলে উদ্যোগটা আসলে সেটাই হওয়া উচিত বলে আমি মনে করি, যে এই কথাগুলো তাদের কাছে পৌঁছে দেয়। এবং মোস্তাফা কামাল সৈয়দ, তিনি তো ছিলেন নির্মাতার শিক্ষক, নির্মাতা তৈরির কারিগর, শিল্পী তৈরির কারিগর, অনেক বিশেষণে তাকে আমরা ভূষিত করতে পারি, এবং প্রত্যেকটাই যথাযথ আমার মতে এবং আমাদের সকলের মতে। এবং আরেকটা কথা যেটা সোহেল ভাই প্রথম দিকে বলছিলেন, যে উনি চলে গেলেন, ওনাকে দেখতেই পেলাম না। আমার ওনার মৃত্যু সংবাদটা পাওয়ার পর আমার খালি একটা কথাই বারবার মনে হচ্ছিল, যে নিভৃতচারী মানুষটা নীরবেই চলে গেল। এটা আসলে মেনে নেওয়াটা আসলে খুবই কষ্টের, কিন্তু আমরা চাই না, উনি নীরবে চলে গেছেন ঠিকই, কিন্তু উনি বেঁচে থাকবেন আমাদের সকলের মাঝে, সকলের কাজের মাঝে, সকলের মনের মাঝে থাকবেন সবসময়। এবং আমরা আমাদের সকলের তরফ থেকে, ব্যক্তিগত তরফ থেকে যা করতে পারি তাকে সকলের মাঝে বাঁচিয়ে রাখার জন্য, সেই উদ্যোগটা নিশ্চয়ই আমরা নেব, ব্যক্তিগতভাবে হোক বা সমষ্টিগতভাবে হোক, সেই উদ্যোগটা আমরা নেব, সেই কামনাই করছি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ডিরেক্টরস গিল্ডের তরফ থেকে, আজকে এতটা সময় ধরে আপনারা বাংলাদেশে, যেটা প্রথমে বলছিলাম, যে বাংলাদেশের নাটকের জগতের ইতিহাসের একটা অপরিহার্য, টিভি নাটকের জগতের ইতিহাস যখন রচিত হবে, মোস্তাফা কামাল সৈয়দের নামটা সবার আগে থাকবে। প্রসিদ্ধ, আমার মনে হয় জাস্ট একদম শেষ করার আগে একটা বিষয় একদম না বললেই না। কামাল ভাই আমাদের কাছ থেকে চলে গেছেন করোনার কারণে, এবং এই মৃত্যুটা আসলে মর্মান্তিক, এই মৃত্যুটা মানে অনভিপ্রেত। তো কামাল ভাই কিন্তু একটা ভাবে আমাদেরকে একটা লেসন দিয়ে গেছেন, যে এই করোনার সময়টুকুতে কিভাবে নিজেদেরকে আমরা নিরাপদে রাখতে পারি, এবং অন্তত যাতে মানে এই ধরনের পরিণতিতে আমাদের অন্যান্য মানুষরা, ইভেন আমরা এবং আমাদের সবাই যেন একটু সাবধানে থাকি, এই বিষয়টা দিয়ে আপনি শেষ করেন। অবশ্যই আমাদের সকলের তরফ থেকে সেই আহ্বানটা থাকবে, আমাদের নাটকের জগতের বা তার বাইরে সকলের প্রতি আহ্বানটা থাকবে, যাতে নিরাপদে থাকুন, সচেতনতা মেনে চলুন, যাতে এই ভাইরাস থেকে আমরা রক্ষা পেতে পারি। এখনো শুটিং করছে এখনো দেখছি যে মাস্ক করছে না, সেটা তো দুঃখজনক ঘটনা। তো সেখানে যে আমাদের নিজেদেরকে সচেতন হতে হবে সবার আগে, তারপর তো আমরা বাকি সবাইকে বলতে পারি।